রেডিও মিলনের আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের দাবি অন্তিম পর্ব। উপন্যাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের দাবি অন্তিম পর্ব। গত পর্বে আপনি শুনেছেন রেঙ্গুনে বোথা কোম্পানিতে চাকরি করতে এসে অপূর্ব একটি সমাজসেবী দলের যোগদান করে। দলটির নাম পথের দাবি। ওপরে সমাজসেবী দল হলেও এই দলটি স্বদেশী আন্দোলনের একটি গুপ্ত সমিতি। এই দলে এসে অপূর্বর পরিচয় হয় সব্যসাচীর সাথে। সব্যসাচীকে সবাই ডাক্তার বলে ডাকে। ব্রিটিশ পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে, কিন্তু তার হদিশ পাওয়া সহজ নয়। এই সময়ই কারখানার কুলিমজুরদের জন্য পথের দাবির হয়ে কাজ করতে নেমে অপূর্বর পরিচয় হয় এক অন্য দুনিয়ার সঙ্গে। তাদের জন্য ফয়ার মাঠে পথের দাবি একটি সভার আয়োজন করে। আগামীকাল সেই সভা। মিটিংয়ের সময় বক্তৃতা করতে গিয়ে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সেখান থেকে রামদাস গ্রেপ্তার হন। পরবর্তীতে পুলিশ অপূর্বকেও ধরে নিয়ে যায় এবং অপূর্ব পুলিশের কাছে পথের দাবির সমস্ত কথা প্রকাশ করে দেয়। পথের দাবি সেই কথা জানতে পারে এবং তারা অপূর্বকে তুলে নিয়ে আসে একটি গোপন আস্তানায়। সেখানে তার মৃত্যুদণ্ডের আজ্ঞা হয়, কিন্তু ডাক্তার অর্থাৎ সব্যসাচী তাকে বাঁচিয়ে দেন। তারপর পরদিন অপরাহ্ন বেলায় সব্যসাচী ডাক্তার একখানা বইয়ের পাতা উল্টাচ্ছিলেন। অপূর্ববাবু যে মস্ত লোক এ ভুল আমি একদিনও করিনি, কিন্তু তিনি যে এত সামান্য, এত তুচ্ছ, এ ধারণা আমারও ছিল না। আমি কিন্তু জানতাম লোকটা এতটা তুচ্ছ না হলে কি তোমার এত বড় ভালোবাসা এত তুচ্ছ কারণেই যায়? যাকে বাঁচা গেছে। কাকে কি ভেবে মিথ্যে দুঃখ পাচ্ছিলে তা বই তো আর কিছু নয়। তুমি তামাশা করছো দাদা? না, নিশ্চয়ই। আমার মতো ভয়ানক লোক যে বোমা পিস্তলে কেবল মানুষ খুন করে বেড়ায়, তার মুখে তামাশা? আমি তো বলি নে তুমি মানুষ খুন করে বেড়াও, ও কাজ তুমি পারোই না। কিন্তু তামাশা ছাড়া এ কি হতে পারে বলো তো? ঘন্টা 2-3-এর মধ্যে যে সব ভুলে গিয়ে মনে রাখলে শুধু হাতের দাগ আর 500 টাকা চাকরি, তার চেয়ে অধম ক্ষুদ্র ব্যক্তি আমি তো আর দেখতে পাইনি। তোমার মুখের ভাষাটা যে মোহ কাটার মতোই তাতে আমার সন্দেহ নেই, কিন্তু মুশকিল এই যে কণ্ঠস্বরে তার একটু আভাস পর্যন্ত নেই ভারতী। তা সে যাই হোক, তোমাকে দিয়ে আমার দেশের কাজ কিন্তু এক তিলও হবে না। তার চেয়ে বরং তোমার অপূর্ববাবুই ঢের ভালো। দেনা পাওনার চুলচেরা বিচার করতে করতে একদিন তোমাদের বোঝাপড়া হয়ে যেতেও পারে। বরঞ্চ তাই করোগে। তার মানে দেশকে আমি ভালোবাসতে পারবো না? অনেক পরীক্ষার প্রয়োজন ভাই, তা না দিলে কিন্তু কিছুই ঠিক করে বলা যায় না। তোমাকে আজ বলে রাখলাম দাদা, সমস্ত পরীক্ষাতে আমি উত্তীর্ণ হতে পারবো। হায় রে আমার পোড়া কপাল! দেশ মানে কি বুঝে রেখেছো খানিকটা মাটি, নদী আর পাহাড়? একটিমাত্র অপূর্ববাবুকে নিয়ে জীবনে ধিক্কার জন্মে গেল, বৈরাগী হতে চাইছো। আর সেখানে কেবল শত সহস্র অপূর্বই নয়, তার দাদারাও বিচরণ করেন। আরে পরাধীন দেশের সবচেয়ে বড় অভিসম্পাতি তো হলো কৃতজ্ঞতা। যাদের সেবা করবে তারাই তোমাকে সন্দেহের চোখে দেখবে, প্রাণ যাদের বাঁচাবে তারাই তোমাকে বিক্রি করে দিতে চাইবে। মূঢ়তা আর অকৃতজ্ঞতা প্রতি পদক্ষেপে তোমায় ছুঁচের মতো বিঁধবে। শ্রদ্ধা নেই, স্নেহ নেই, সহানুভূতি নেই, কেউ কাছে ডাকবে না, কেউ সাহায্যও করতে আসবে না। বিষধর সাপের মতো তোমাকে দেখে লোকে দূরে সরে যাবে। এই আমাদের পুরস্কার ভারতী। এর বেশি কিছু দাবি করার যদি থাকে তাহলে সে শুধু পরলোকে। এত বড় ভয়ানক পরীক্ষা তুমি কিসের জন্য দিতে যাবে বোন? বরঞ্চ আশীর্বাদ করি অপূর্ববাবুকে নিয়ে তুমি সুখী হও। আমি নিশ্চিত জানি
তার সকল দ্বিধা, সকল সংস্কার ছাপিয়ে তোমার মূল্য একদিন না একদিন তার চোখে পড়বেই পড়বে। তুমি কি আমাকে বিশ্বাস করতে পারো না বলেই কোনো মতে আমাকে বিদায় করে দিতে চাও দাদা? তোমার মতো লক্ষ্মী মেয়ের মায়া কি কেউ সহজে কাটাতে পারে ভারতী? কিন্তু কাল স্বচক্ষেই তো দেখতে পেলে এর মধ্যে কত লুকোচুরি, কত হিংসা, কত মর্মান্তিক ক্রোধ জড়িয়ে রয়েছে। তোমার পানে চাইলেই মনে হয় এসবের জন্য তুমি নও। এর মধ্যে তোমাকে টেনে এনে ভালো কাজ হয়নি। শুধু তোমার কাছে কাজ আদায়ের আমার একটি দিন আছে, যেদিন ছুটি নেবার আমার তলব এসে পৌঁছবে সেদিন। তুমি আর এদের মধ্যে থেকো না দাদা। এবার কিন্তু বড় বোকার মতো কথা হয়ে গেল ভারতী। তা জানি, কিন্তু এরা সবাই যে ভয়ঙ্কর নির্দয়। আর আমি? তুমিও ভারী নিষ্ঠুর। অপূর্বকে তুমি অবিচার করছো ভারতী। এত বড় মারাত্মক কাণ্ডের ভেতরে যে এত রহস্য আছে সে বেচারা বোধ করি কল্পনাও করেনি। সত্যিই বলছি, এত ছোট, এত হীন সে কখনো নয়। চাকরি করতে বিদেশে এসেছে, বাড়িতে মা আছে, ভাই আছে, দেশে বন্ধুবান্ধব আছে, সাংসারিক উন্নতির জন্য 10 জনের একজন হবে এই তার আশা। লেখাপড়া শিখেছে, ভদ্রলোকের ছেলে, পরাধীনতার লজ্জা সেও অনুভব করে। আরও 10 জন বাঙালি ছেলের মতো সত্যই সে স্বদেশের কল্যাণ প্রার্থনা করে। তাই তুমি যখন বললে পথের দাবির সভ্য হও, দেশের কাজ করো, সে বললে বহুত আচ্ছা। তোমার কথা শুনলে যে তার কোনো মন্দ হবে না এটুকুই কেবল সে নিঃসংশয়ে বোঝে। এই বিদেশে সকল বিপদে আপদে তুমিই তো তার একমাত্র অবলম্বন ছিলে। কিন্তু সেই তুমিই যে হঠাৎ তাকে মরণের মধ্যে ঠেলে দেবে সে কি তা জানতো? বলো, কেন তুমি তার জন্য এত ওকালতি করছো দাদা? তিনি তার যোগ্য নন। যেসব কথা তার মুখ থেকে কাল শুনেছি, তারপরও তাকে শ্রদ্ধা করা উচিত নয়। অনুচিত কাজই না হয় একটা করলে ভারতী। তুমি তো চোখে দেখোনি, কিন্তু আমি দেখেছি। তারা যখন তাকে দড়ি দিয়ে বাঁধল সে অবাক হয়ে রইল। তারা জিজ্ঞেস করলে তুমি সমস্ত বলেছ? সে ঘাড় নেড়ে বললে হ্যাঁ। তারা বললে এর শাস্তি তোমাকে মরতে হবে। প্রত্যুত্তরে সে কেবল ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। আমি তো জানি তার বিহ্বল দৃষ্টি তখন কাকে খুঁজে বেড়াচ্ছিল, তাই তো তোমাকে আনতে পাঠিয়েছিলাম। এখন তোমাকে সে যাই বলে থাক, এ ধাক্কা বোধ হয় আজও সে কাটিয়ে উঠতে পারেনি। কেন তুমি আমাকে এসব শোনাচ্ছ দাদা? তোমার চেয়ে কারো আশঙ্কা বেশি নয়। তার আচরণে বেশি বিপদে তোমার চেয়ে তো কেউ পড়েনি। তবুও কেবল আমার মুখ চেয়ে তাকে বাঁচাতে গিয়ে তুমি ঘরে বাইরে শত্রু তৈরি করলে। তাই নাকি? তবে কিসের জন্য তাকে বাঁচাতে গেলে বলো তো? বাঁচাতে গেলাম অপূর্বকে? আরে ছি 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 ছি। আমি বাঁচাতে গেলাম ভগবানের এই অমূল্য সৃষ্টিকে। যে বস্তু তোমাদের মতো এই দুটি সামান্য নরনারীকে উপলক্ষ করে গড়ে উঠেছে তার কি কোনো দাম নেই নাকি যে ব্রজেন্দ্রর মতো বর্বরগুলোকে তাই নষ্ট করে ফেলতে দেব? শুধু এই ভারতী, শুধু এই। নইলে মানুষের প্রাণের মূল্য আমাদের কাছে কি বলো? এক কানা করিও না। নিষ্ঠুরতা দিয়ে কি কখনো... আচ্ছা, সে কথা থাক। তোমাকে একটা গল্প বলি। নীলকান্ত যোশী বলে একজন মারাঠা ছেলে ছিল। তুমি তাকে দেখোনি, তলোয়ার কার চেনে। কিন্তু তোমাকে দেখে কেবলই আমার তার কথা মনে পড়ে। রাস্তা দিয়ে মরা নিয়ে যেতে দেখলে তার চোখ দিয়ে জল পড়ত। একদিন রাত্রে কলম্বোর একটা পার্কের মধ্যে আমরা দুজনে বেড়া ডিঙিয়ে আশ্রয় নিই। গাছতলার একটা বেঞ্চের ওপর শুতে গিয়ে দেখি আর একজন শুয়ে আছে। মানুষের সাড়া পেয়ে সে জল জল করতে লাগলো। চারিদিকে ভয়ানক দুর্গন্ধ। দেশলাই জেলে তার মুখের পানে তাকিয়েই বোঝা গেল কলেরা। নীলকান্ত তার শুশ্রূষায় লেগে গেল। এদিকে আকাশ ফর্সা হয়ে আসে। আমি বললাম, যোশী, লোকটা সন্ধ্যের অন্ধকারে যেমন করেই হোক পেয়াদাদের দৃষ্টি এড়িয়ে এই বাগানটায় রয়ে গেছে, কিন্তু সকালে তা হবে না। এদিকে আমরা ওয়ারেন্টের আসামি, এ তো মরবেই, সঙ্গে সঙ্গে আমাদেরও যেতে হবে। চলো সরে পড়ি। নীলকান্ত কাঁদতে লাগলো। বলল, এই অবস্থায় একে কি করে ফেলে যাব ভাই? তার চেয়ে বরঞ্চ তুমি যাও, আমি থাকি।
অনেক বোঝালাম, কিন্তু যোশীকে নড়াতে পারলাম না ভারতী। কি হলো তারপরে? লোকটা বিবেচক ছিল, ভোর হবার পূর্বেই চোখ বুঝল, তাই সে যাত্রায় নীলকান্তকে নড়াতে পারলাম। সিঙ্গাপুরে যোশীর ফাঁসি হয়, পল্টনের সিপাহীদের নাম বলে দিলে ফাঁসিটা তার মাফ হতো। গভর্নমেন্ট অনেক চেষ্টা করেছিল, কিন্তু যোশী সেই যে ঘাড় নেড়ে বললে আমি জানি না, তার আর বদল হলো না। অতএব রাজার আইনে তার ফাঁসি হলো, অথচ যাদের জন্য সে প্রাণ দিল তাদের সে ভালো করে চিনতও না। এখনো এইসব ছেলে এদেশেই জন্মায় ভারতী, তা নইলে বাকি জীবনটা তোমার আঁচলের তলায় লুকিয়ে থাকতেই হয়তো রাজি হয়ে পড়তাম। নরহত্যা আমাদের ব্রত নয় ভাই, তোমাকে সত্যিই বলছি। ও আমি চাই নে। চাইতে না পারো, কিন্তু প্রয়োজন হলে? প্রয়োজন হলে ব্রজেন্দ্রর প্রয়োজন এবং সব্যসাচীর প্রয়োজন তো এক নয় ভারতী। সে আমি জানি, আমি তোমার প্রয়োজনের কথাই জিজ্ঞেস করছি দাদা। কে জানে কবে আমার সেই পরম প্রয়োজনের দিন আসবে। কিন্তু ও কথা থাক, তুমি এসব জানতে চেও না। তার চেহারা তুমি কল্পনাতেও সইতে পারবে না। এছাড়া কি আর পথ নেই? না, এটা হতেই পারে না। পথ আছে বই কি, নিজেকে ভোলাবার অনেক রাস্তা আছে, কিন্তু সত্যে পৌঁছবার আর দ্বিতীয় কোনো পথ নেই ভারতী। ডাক্তার উঠে দাঁড়ালেন। আর আমার সময় নেই ভাই, আমি চললাম। কোনো উত্তর দিয়ে গেলে না দাদা? ঈশ্বর তোমার মঙ্গল করুন, আসি। জলপথে শত্রুপক্ষীয় জাহাজের গতিরোধ করার উদ্দেশ্যে নদীর ধারে শহরের শেষ প্রান্তে একটা ছোট রকমের মাটির কেল্লা আছে। এখানে সিপাহী শান্তি অধিক থাকে না, শুধু ব্যাটারি চালনা করার জন্য কিছু গোড়া গোলন্দাজ ব্যারাকে বাস করে। ইংরেজের এই নির্বিঘ্ন শান্তির দিনে বিশেষ করে কড়াকড়ি এখানে ছিল না। এরই একধারে গাছপালার মধ্যে পাথরে বাঁধানো একটা ঘাটের মতো আছে, হয়তো কোনো উচ্চ রাজকর্মচারীর আগমন উপলক্ষে সৃষ্টি হয়ে থাকবে। ভারতী মাঝে মাঝে একাকী এখানে এসে বসত। কেল্লার রক্ষণাবেক্ষণের ভার যাদের প্রতি ছিল তাদের কেউই যে দেখেনি তা নয়, সম্ভবত স্ত্রীলোক বলে এবং ভদ্র স্ত্রীলোক বলেই তারা আপত্তি করত না। সহসা নদীর ডান দিকের বাঁক থেকে একখানি ক্ষুদ্র সাম্পান নৌকা সম্মুখে এসে উপস্থিত হল। নৌকোয় মাঝি ভিন্ন অন্য আরোহী ছিল না, সে চট্টগ্রামী মুসলমান। কিছুক্ষণ ভারতীর মুখের দিকে চেয়ে রইল। আমা ওপারে যাওয়া নাকি? 1 আনা পয়সা দিলেই পার কইরা দিব। না। আচ্ছা, তবে 2 খান পয়সা দিও। না বাপ, তুমি যাও, বাড়ি আমার এপারে, ওপারে যাওয়ার আমার কোনো দরকারই নেই। আচ্ছা ঠিক আছে, পয়সা না হয় নাই দিবা, কিন্তু চলো তোমাকে নিয়ে একটু বেরিয়ে আসি। সে ঘাটের একধারে নৌকো ঘিরাতে উদ্যত হল। ভারতী ভয় পেয়ে গেল। গাছপালার মধ্যে স্থানটা অন্ধকার এবং নির্জন। তাড়াতাড়ি উঠে দাঁড়ালো সে। তুমি যাও বলছি এখান থেকে, নইলে পুলিশ ডাকবো। বোধহয় এবার ভয় পেয়ে থামল। ভারতী চেয়ে দেখলো লোকটার বয়স আন্দাজ 50 পার হয়েছে, কিন্তু শখ যায়নি। পরনে লতা পাতা ফুল কাটা লুঙ্গি, কিন্তু তেলে ও ময়লায় অত্যন্ত মলিন। গায়ে মূল্যবান মিলিটারি ফ্রক কোট, জরির পার, কিন্তু যেমন নোংরা তেমনই জীর্ণ। বোধহয় কোনো পুরনো জামাকাপড়ের দোকান থেকে কেনা। দাদা, চেহারা যাই হোক, কিন্তু গলার আওয়াজটাকে পর্যন্ত পাল্টে ফেলেছো। যাবো নাহি পুলিশ ডাকবা? পুলিশে ডেকে তোমাকে ধরিয়ে দেওয়াই উচিত। অপূর্ব বাবুর ইচ্ছেটা আর অপূর্ণ রাখি কেন? তার কথাই তো বলছি। এসো, জোয়ার আর বেশি নেই, এখনো কৌশুদুই যেতে হবে। ভারতী নৌকোয় উঠলে ঠেলে দিয়ে ডাক্তার পাকা মাঝির মতোই দ্রুত বেগে অগ্রসর হলেন, যেন দাঁড় টানাই তার পেশা। লামা জাহাজ চলে গেল দেখলে? হ্যাঁ। অপূর্ব এই দিকের ফার্স্ট ক্লাসে ডেকে দাঁড়িয়েছিল, দেখতে পেয়েছো? না তো। তার বাসায় কিংবা অফিসে আমার যাবার জো ছিল না, তাই জেটির একধারে সাম্পান বেঁধে আমি অপেক্ষা করছিলাম। হাত তুলে সেলাম করতেই। কার জন্যে, কিসের জন্য এত বড় ভয়ানক কাজটা তুমি করতে গেলে দাদা? প্রাণটা কি তোমার একেবারেই ছেলে খেলা? একেবারেই না। আর গেলাম কিসের জন্য? ঠিক সেই জন্যই যে জন্য তুমি এখানে চুপটি করে একলা বসে আছো। তারপরে কি হলো? বিশেষ কিছুই না। বিশেষ কিছু যে হয়নি সে শুধু আমার ভাগ্য। চিনতে পারলেই তোমাকে ধরিয়ে দিতেন। হার সে অপমান এড়াবার জন্য আমাকে আত্মহত্যা করতে হতো। চাকরি যাক, কিন্তু প্রাণটা তো বাঁচলো।
তাদের সাম্পান যে কোন ঠিকানায় চলছিল ভারতী জানত না, জানার মতো উৎসুক সচেতন মনের অবস্থাও তার ছিল না। কিন্তু সহসা প্রকাণ্ড একটা গাছের অন্তরালে গুল্ম লতা পাতা সমাচ্ছন্ন অতি সংকীর্ণ খাদের মধ্যে তাদের ক্ষুদ্র তরি প্রবেশ করল দেখে সে চকিত হয়ে উঠল। খালের এই স্থানটা যেমন অন্ধকার তেমনই অপ্রশস্ত। দুধারের গাছের ডাল মাঝে মাঝে তার গায়ে এসে ঠেকতে লাগল। অনতি দূরে গাছপালার মধ্যে থেকে সামান্য একটু আলো দেখা গেল। ওইটে হলো গিয়ে আমার বাসা। এই বাঁকটা পেরোলেই তার দোরগোড়ায় গিয়ে উঠবো আমরা। খুব ফ্রি ছিলাম ভারতী, কিরকম একটা মায়ায় জড়িয়ে পড়লাম। তোমার জন্যই আমার যত ভাবনা। কোনো একটা নিরাপদ আশ্রয় পেয়েছো, শুধু এটুকুই যদি যাওয়ার আগে দেখে যেতে পারতাম। আমি তো ভালোই আছি দাদা। কোথায় আর ভালো আছো ভাই? আমার লোক এসে বললে তুমি ঘরে নেই। ভাবলাম জেটির ওপরে কোথাও এক জায়গায় তোমাকে পাবো, পেলাম না। কিন্তু তখনই মনে হলো নিশ্চয়ই নদীর ধারে কোথাও না কোথাও তোমার দেখা মিলবে। হতভাগাটা তোমার আনন্দই শুধু চুরি করে পালায়নি, তোমার সাহসটুকু পর্যন্ত নষ্ট করে দিয়েছে। কিন্তু উপায় কি? উপায় হয়তো নেই, কিন্তু আমি ভাবছি তোমার চরিত্রকে সন্দেহ করতে আজ কেউ কাছে নেই বলে তোমার নিজের মনটাই যদি অহরহ তোমাকে সন্দেহ করে বেড়ায়, তাহলে তুমি বাঁচবে কি করে? এই আমার বাসা, পায়ে একটু কাদা লাগতে পারে। ভারতী নিঃশব্দে নেমে গেল। গোটা চারেক মোটা মোটা সেগুন কাঠের খুঁটির উপর পুরনো ও প্রায় অব্যবহার্য তক্তা মেরে একটা কাঠের বাড়ি খাড়া করা হয়েছে। জোয়ারের জল সরে গিয়ে সমস্ত তলাটা এক হাঁটু পাক পড়েছে। লতাপাতা গাছপালা পচার দুর্গন্ধে বাতাস পর্যন্ত ভারী হয়ে উঠেছে। সম্মুখের হাত দুই পরিসর পথটুকু ছাড়া চারিদিক কেয়া ও দেনু গাছের এমনই দুর্ভেদ্য জঙ্গলে ঘেরে আছে যে শুধু সাপখোপ বাঘভালুক নয়, একপাল হাতি লুকিয়ে থাকলেও দেখার জো নেই। এর ভেতরে যে মানুষ বাস করতে পারে তা চোখে না দেখলে কল্পনা করা অসম্ভব, কিন্তু এই লোকটির কাছে সকলেই সম্ভব। ভাঙা কাঠের সিঁড়ি ও দড়ি ধরে উপরে উঠতে একটি 7-8 বছরের ছেলে এসে যখন দ্বার খুলে দিল, তখন ভারতী বিস্ময়ে বাক্যহীন হয়ে রইল। ভেতরে পা বাড়াতেই দেখতে পেল মেঝের উপর চাটাই পেতে শুয়ে একজন অল্প বয়স্কা বর্মা স্ত্রীলোক। এরই পাশ দিয়ে ভারতী ডাক্তারের পিছু পিছু আর একটা ঘরে এসে উপস্থিত হলো। কোথাও কোনো আসবাবের বালাই নেই। মেঝের উপর চাটাই পাতা, একধারে একটা শতরঞ্চি কোটানো ছিল। ডাক্তার সহস্তে ঝেড়ে তা পেতে দিয়ে ভারতীকে বসতে দিলেন। ভারতী নিঃশব্দে উপবেশন করে চেয়ে দেখল সেই পরিচিত প্রকাণ্ড বোঁচকাটি ডাক্তারের এক পাশে রয়েছে। অর্থাৎ সত্য সত্যই এরই ঘরটি বর্তমান বাসস্থান। ও ঘর থেকে বর্মা স্ত্রীলোকটি কি একটা জিজ্ঞাসা করল। ডাক্তার বর্মা ভাষাতেই তার জবাব দিলেন। অনতিকাল পরেই সেই ছেলেটা শানকিতে করে 2 চাঙড় ভাত, পেয়ালার ঝোল এবং পাতায় করে খানিকটা মাছ পোড়া এনে একধারে রেখে দিয়ে গেল। নৌকোর লণ্ঠনটি ডাক্তার সঙ্গে করে এনেছিলেন। তারই আলোকেই সকল খাদ্যবস্তুর প্রতি তাকানো মাত্রই ভারতীর গা বমি বমি করে উঠল। তোমারও বোধহয় খুব খিদে পেয়েছে ভারতী, কিন্তু এসব তো বোধহয় না না, কিছুতেই না। না, আমার কিন্তু ভারী খিদে পেয়েছে ভাই, পেটটা আগে ভরিয়ে নি। তিনি হাত ধুয়ে স্মিত মুখে আহারে বসে গেলেন। ভারতী চেয়ে দেখতেও পারল না। হাত মুখ ধুয়ে এসে ডাক্তার তার বোঁচকার উপরে চেপে বসলেন। আগের ছেলেটা মস্ত মোটা একটা বর্মা সেলাই টানতে টানতে ঘরে ঢুকল। চুরুটা ডাক্তারের হাতে দিয়ে প্রস্থান করল। ভারতীর মুখে বিস্ময়ের চিহ্ন। অমনি পেলে আমি সংসারের কোনো কিছুই বাদ দিতে ভালোবাসি না ভারতী। অপূর্বর কাকাবাবু আমাকে যখন রেঙ্গুনের জেটিতে প্রথম গ্রেপ্তার করেন, তখন আমার পকেট থেকে একটা গাঁজার কোলকে বেরিয়েছিল, নইলে বোধহয় ছুটি পেতাম না। সে আমি জানি, এবং 1000 ছুটি পেলেও যে ওটা তুমি খাও না তাও জানি। কিন্তু এই বাড়িটা কার দাদা? আমার। আর ওই বর্মি মেয়েটা সাথে বাচ্চাগুলো? না 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 না, ওরা আমার এক মুসলমান বন্ধুর সম্পত্তি। আমারই মতো ফাঁসি কাঠের আসামি, কিন্তু সে অন্য বাবদে। সম্প্রতি অন্য কোথাও গিয়েছেন, পরিচয় ঘটার সুযোগ বোধহয় হবে না। পরিচয়ের জন্য আমি ব্যাকুল নই, কিন্তু সর্বদিক থেকে তুমি যে স্বর্গপুরীতে এসে আশ্রয় নিয়েছ, তার থেকে আমাকে বাসায় রেখে এসো দাদা। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। হে স্বর্গপুরী যে তোমার সইবে না, সে তোমাকে আনার আগেই আমি জানতাম। কিন্তু
আমার যে অনেক কথা বলার ছিল ভারতী, এবং তাই স্বর্গপুরী ছাড়া প্রকাশ করার অন্য কোনো জায়গা যে নেই। আজ তোমাকে একটুখানি কষ্ট করতেই হবে। তুমি কি শীঘ্রই অন্য কোথাও যাবে? হ্যাঁ, উত্তর এবং পূর্বের দেশগুলো আরেকবার ঘুরে আসতে হবে। ফিরতে হয়তো বছর 2 লাগবে। কিন্তু আজ তুমি এত ব্যথা পেয়েছ, এসব কথা বলতে আমার সত্যি লজ্জা করছে। কিন্তু আজকের রাত্রির পর আর যে সহজে তোমাকে দেখা দিতে পারবো তেমন ভরসাও করিনে ভারতী। তুমি কি তাহলে কালই চলে যাচ্ছ? হ্যাঁ, হাঁটা পথে আমাকে দক্ষিণ চীনের ক্যান্টনের ভেতর দিয়ে এগোতে হবে। আর ও পথে কর্মসূত্রে যদি আমেরিকায় না গিয়ে পড়ি তাহলে প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো আবার একবার ঘুরে এই দেশেতেই এসে আশ্রয় নেব। তারপর আগুন যতদিন না জ্বলে আমি এইখানেই রইলাম ভারতী। আর ফিরতে যদি নাই পারি তাহলে বোধহয় খবর একটা পাবেই। হাঁটা পথে চীন দেশে যাওয়া যে কত ভয়ানক সে আমি শুনেছি, কিন্তু তোমাকে ভয় দেখাতে চাইনি। অতটুকু তোমাকে আমি চিনি। কিন্তু বেরিয়েই যদি যাও, এখানেই আবার কেন ফিরে আসতে চাও? তোমার নিজের জন্মভূমিতে কি তোমার কাজ নেই? তাঁরই কাজের জন্য আমি এদেশ ছেড়ে সহজে যাব না। ও দেশে মেয়েরা স্বাধীন, স্বাধীনতার মর্ম তারা বুঝবে, তাদের আমার বড় প্রয়োজন ভারতী। আগুন যদি কখনো সে দেশে জ্বলছে দেখতে পাও, যেখানেই থাকো ভারতী, তখন আমার এই কথাটা স্মরণ করো, এ আগুন মেয়েরাই জ্বেলেছে। কিন্তু তোমার পথের পথিক তো আমি নই। তা আমি জানি। পথ তোমার যাই হোক না ভারতী, বড় ভাইয়ের কথা স্মরণ করতে তো দোষ নেই। বড় ভাইকে মনে পড়বার আমার অনেক জিনিস আছে। যাবার আগে আর একটা কথা যদি তোমাকে জিজ্ঞাসা করি, ছোট বোনের অপরাধ মাপ করবে? করব। তবে বলো, সুমিত্রা দিদি তোমার কে? ও যে আমার কে, এ জবাব সে নিজে না দিলে আর জানার উপায় নেই। কিন্তু যেদিন ওকে চিনতাম না বললেও চলে, সেদিন নিজেই আমি স্ত্রী বলে ওর পরিচয় দিয়েছিলাম। সুমিত্রা নাম আমারই দেওয়া। আজ সেটাই বোধ করি ওর নজির। শুনেছি ওর মা ছিলেন ইহুদি মহিলা এবং বাপ ছিলেন বাঙালি ব্রাহ্মণ। প্রথমে সার্কাসের দলের সঙ্গে জাভায় যান, পরে সুরভায়া রেলওয়ে স্টেশনে চাকরি করতেন। যতদিন তিনি বেঁচে ছিলেন সুমিত্রা মিশনারিদের স্কুলে লেখাপড়া শিখত। তিনি মারা যাবার পরে বছর 6 ইতিহাস তোমার আর শুনে কাজ নেই। না দাদা, সে হবে না, তুমি সমস্ত বলো। আমিও যে সমস্ত জানি ভারতী এমন নয়। শুধু এটুকুই জানি যে মা মেয়ে 2 মামা, একটি চীনে এবং জনা 2 মাদ্রাজি মুসলমান মিলে জাভায় আফিম গাঁজা আমদানি রপ্তানির ব্যবসা করতেন লুকিয়ে। তখনও কিছুই জানি নে কি করেন। শুধু সুমিত্রাকে দেখতে পেতাম বাটাভিয়া থেকে সুরভায়ার পথে রেলগাড়িতে প্রায়ই আসা যাওয়া করে। অতিশয় সুশ্রী বলেই অনেকের মতো আমারও দৃষ্টি পড়েছিল, এই পর্যন্তই। কিন্তু হঠাৎ একদিন পরিচয় হয়ে গেল তেগ স্টেশনের ওয়েটিং রুমে। বাঙালির মেয়ে বলে তখনই কেবল প্রথম খবর পেলাম। সুন্দরী বলে আর সুমিত্রা দিদিকে ভুলতে পারলে না, তাই না? তা একদিন জাভা ছেড়ে কোথায় যেন চলে গেলাম ভারতী। বোধহয় ভুলেও গিয়েছিলাম। কিন্তু বছরখানেক পরে হঠাৎ বেঙ্কুলান শহরের জেটিতে দেখা। এক তরঙ্গ আফিম, চারিদিকে পুলিশ, আর তার মাঝে সুমিত্রা। আমাকে দেখে চোখ দিয়ে তার জল পড়তে লাগলো। এ সন্দেহ তখন আর রইল না যে আমাকেই তাকে বাঁচাতে হবে। আফিমের সিন্দুকটাকে সম্পূর্ণ অস্বীকার করে একেবারে স্ত্রী বলে তার পরিচয় দিলাম। এতটা বোধহয় সে ভাবেনি, তাই চমকেও গিয়েছিল খানিকটা। আর সুমাত্রার ঘটনা বলে সুমিত্রা নামটা আমারই দেওয়া। নইলে তার সাবেক নাম ছিল রোজ দাউদ। তখন বেঙ্গুলানের মামলা মোকদ্দমা পাদাং শহরে হতো। আমার একজন পরম বন্ধু ছিলেন পল ক্রুগার। তাঁরই বাড়িতে সুমিত্রাকে নিয়ে এলাম। মামলায় ম্যাজিস্ট্রেট সাহেব সুমিত্রাকে খালাস দিলেন বটে, কিন্তু সুমিত্রা আমাকে আর খালাস দিতে চাইলে না। খালাস কোনোদিন পাবেও না। ক্রমশ তাদের দলের লোক খবর পেয়ে উঁকি ঝুঁকি মারতে লাগলো। ক্রুগারও দেখলাম তার সৌন্দর্যে চঞ্চল হয়ে উঠেছে।
অতএব তার জিম্মাতেই রেখে একদিন চুপি চুপি সুমাত্রা ছেড়ে সরে পড়লাম। এদের মাঝে তাকে একলা ফেলে রেখে? উফ, তুমি কি নিষ্ঠুর! হ্যাঁ, অনেকটা অপূর্বের মতোই। আবার বছরখানেক কাটল। তখন সেলিবিস দ্বীপের ম্যাকেসার শহরে একটা অখ্যাত হোটেলে বাস করছিলাম। একদিন সন্ধ্যার সময় ঘরে ঢুকে দেখি সুমিত্রা বসে, তার পরনে হিন্দু মেয়েদের মতো তসরের শাড়ি। আর এই প্রথম আজ আমাকে সে হিন্দু মেয়ের মতোই হেঁট হয়ে প্রণাম করে উঠে দাঁড়ালো। বলল, আমি সমস্ত ছেড়ে চলে এসেছি, সমস্ত অতীত মুছে ফেলেছি। আমাকে তোমার কাজে ভর্তি করে নাও। আমার চেয়ে বিশ্বস্ত অনুচর তুমি আর কোথাও পাবে না। তারপরে? পরের ঘটনা শুধু এটুকুই বলতে পারি, সুমিত্রার বিরুদ্ধে নালিশ করার মতো আমি আজও কিছু পাইনি ভারতী। যে 21 বছরের সমস্ত সংস্কার একদিনে মুছে ফেলে আসতে পারে তাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু বড় নিষ্ঠুর। তারপর সুমিত্রাকে নিয়ে আমি ক্যান্টনে চলে এলাম। চলে নাই আসতে। কে তোমাকে মাথার দিব্যি দিয়েছিল বলো? আমরা তো কেউ দিইনি। মাথার দিব্যি যে ছিল না তা নয়, কিন্তু ভেবেছিলাম সে কথা আর কেউ জানবে না। কিন্তু তোমরা শেষ পর্যন্ত না শুনলে ছাড়বেও না, আবার না বললে এমন সব কথা অনুমান করতে থাকবে যে সেসবের চেয়ে বরং পুরোটা জানাই ভালো। আমিও তো তাই বলছি, ওইটুকু তুমি বলে ফেলো। ব্যাপার এই যে সুমিত্রা আমার হোটেলেই একটা দোতলার ঘর ভাড়া নিলে। আমি অনেক নিষেধ করলাম, কিন্তু কিছুতেই সে শুনলে না। যখন বললাম আমাকে তাহলে অন্যত্র যেতে হবে, তখন তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। বলল, আমাকে আপনি আশ্রয় দিন, আশ্রয় দিন, আশ্রয় দিন। পরদিনই ব্যাপারটা বোঝা গেল। সেই দাউদের দল দেখা দিলেন, জনাদশেক লোক। তাদের মধ্যে ছোটখাটো হাতির মতো একজন অর্ধেক আরবি অর্ধেক নিগ্রো অনায়াসে সুমিত্রাকে স্ত্রী বলে দাবি করে বসল। আবার তোমারই সাক্ষাতে? হ্যাঁ, সুমিত্রা অস্বীকার করে বারবার বলতে লাগলো সমস্ত মিথ্যে, সবটাই একটা প্রকাণ্ড ষড়যন্ত্র। অর্থাৎ তারা তাকে চোরাই আফিং বেচার কাজে ফিরিয়ে নিয়ে যেতে চায়। প্রশান্ত মহাসাগরের সমস্ত দ্বীপগুলোতেই এদের ঘাঁটি আছে। এরা এক প্রকাণ্ড দুর্বৃত্তের দল, পারে না এমন কোনো কাজ নেই এদের কাছে। তখনই বুঝলাম সুমিত্রা কেন আমার কাছ থেকে যেতে চায়নি, এবং তার চেয়েও বেশি বুঝলাম যে এই সমস্যার সমাধান সহজে হবে না। কিন্তু তাদের বিলম্ব সয় না। তখনই একটা রফা করে সুমিত্রাকে টেনে নিয়ে যেতে চায়। বাধা দিলাম, পুলিশ ডেকে ধরিয়ে দেওয়ার ভয় দেখালাম। তখন তারা চলে গেল, কিন্তু রীতিমতো শাসিয়ে গেল যে তাদের হাত থেকে আজ পর্যন্ত কেউ নিস্তার পায়নি। তারপরে? কথাটা নেহাত তারা মিথ্যে বলেনি। রাত্রে সাবধান হয়ে রইলাম। তারা যে সদল বলে ফিরে এসে আক্রমণ করবে তা জানতাম। তখনই তোমরা পালিয়ে গেলে না কেন? পুলিশে খবর দিলে না কেন? ডাচ গভর্নমেন্টের পুলিশ পাহারা বলে কিছু নেই নাকি? সে একরকম না থাকার মধ্যেই। তাছাড়া থানা পুলিশ করা আমার নিজের জন্য খুব একটা নিরাপদ নয়। যাই হোক, রাত্রিটা কিন্তু নিরাপদেই কাটল। ওখানে সমুদ্রের কিনারা ছিল, তাই অনেক ব্যবসা বাণিজ্যের নৌকো পাওয়া যায়। পরদিন সকালেই একটা ঠিক করে এলাম, কিন্তু সুমিত্রার হলো জ্বর। সে উঠতে পারলে না। অনেক রাত্রে দোর খোলার শব্দে ঘুম ভেঙে গেল। জানালা দিয়ে উঁকি মেরে দেখলাম হোটেলওয়ালা কপাট খুলে দিয়েছে এবং 10-12 লোক বাড়িতে ঢুকছে। তাদের ইচ্ছে ছিল আমার দরজাটা কোনো মতে আটকে রেখে তারা পাশের সিঁড়ি দিয়ে ওপরে সুমিত্রার ঘরে গিয়ে ঢোকে। তারপর তোমরা পালালে কোথা দিয়ে? পালানোর আর সময় হলো কোথায় ভারতী? তাদের আগে আমি তো দোর খুলে ওপরে যাবার সিঁড়িটা আটকে ফেললাম। একলা? তারপরে? তার পরের ঘটনাটা ঘটল অন্ধকারে। সঠিক বিবরণ দিতে পারি না, তবে নিজেরটা জানি। একটা গুলি এসে আমার বাঁ কাঁধে বিঁধল, আর একটা লাগলো ঠিক এই হাঁটুর নিচে। তারপর সকাল হলে পুলিশ পাহারা গাড়ি ডুলি সব এলো, 6 লোককে তুলে নিয়ে গেল। হোটেলওয়ালা এজাহার দিলে ডাকাত পড়েছিল। ইংরেজ রাজত্ব হলে কতদূর কি হতো বলা যায় না, কিন্তু সেলিবিসের আইন কানুন বোধহয় আলাদা।
লোকগুলোর নিশানদিহি যখন হলো না, তখন বোধহয় তাদের পুঁতে টুতেই ফেললে তারা। কি পুঁতে টুতে ফেললে? তোমার হাতে কি তবে এতগুলো মানুষ মারা গেল? আমি তো উপলক্ষ মাত্র, তারা নিজেদের হাতেই এক প্রকারে মারা গেল ধরতে হয়। তারপর কতকটা নৌকোয়, কতকটা ঘোড়ার গাড়িতে, কতকটা স্টিমারে মিনাডো শহরে এসে পৌঁছলাম এবং সেখান থেকে নামধাম ভাঁড়িয়ে একটা চীনা জাহাজে চড়ে কোনো রকমে দুজনে ক্যান্টনে এসে উপস্থিত হলাম। কিন্তু আর বোধহয় তোমার শুনতে ইচ্ছে করছে না, না? কেবলই মনে হচ্ছে দাদার হাতেও মানুষের রক্ত মাখানো। আমাকে বাসায় পৌঁছে দেবে না দাদা? এখনই যাবে? হ্যাঁ, আমাকে তুমি এক্ষুনি দিয়ে এসো। চলো। নদীপথে সমস্তক্ষণ ভারতীর মন কত কি ভাবনায় যে ভাবতে লাগলো তার নির্দেশ নেই। অধিকাংশই এলোমেলো। শুধু যে চিন্তাটা মাঝে মাঝে এসে তাকে সবচেয়ে বেশি ধাক্কা দিয়ে গেল সে সুমিত্রার ইতিবৃত্ত। নৌকা ঘাটে এসে লাগতেই একজন গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। ডাক্তারের হাত ধরে ভারতী নিচের সিঁড়িতে পা দিতে যাচ্ছিল, হঠাৎ লোকটার প্রতি চোখ পড়তে এসে সভয়ে পা তুলে নিল। ও আমাদের হীরা সিং, তোমাকে পৌঁছে দেবার জন্য দাঁড়িয়ে আছে। क्या सिंह जी, খবর সব ভালো তো? सब अच्छा है साहब। আমিও যেতে পারি নাকি? आपका कहीं जाना दुनिया में कोई रोक सकता है क्या? বুঝলাম, পুলিশের লোক ভারতীর বাসার উপর নজর রেখেছে, তাই তো? আমি যাব না। কিন্তু তোমার তো পালিয়ে থাকার জো নেই ভারতী। দরকার থাকলেও আমি পালাতে পারবো না, কিন্তু এর সঙ্গে যাব না। সেদিনের ঘটনাটা বোধহয় এখনো মন থেকে মুছে ফেলতে পারোনি। কিন্তু তুমি তো জানো ভারতী, পাড়াটা কতটা খারাপ। এত রাত্রে একলা যাওয়া তো তোমার চলে না। আর আমি যে... না দাদা, আমি তো এখনো পাগল হইনি যে... দেখো, আমার ওখানে ফিরিয়ে নিয়ে যেতে আমার নিজেরই লজ্জা করে। কিন্তু আরেক জায়গা আছে, নদীর ওপারে যাবে। আমাদের কবি থাকে ওখানে। কবি কে? আমাদের ওস্তাদ জি, বেহালা বাজিয়ে। তাকে কি ঘরে পাওয়া যাবে? হয়তো মদ খেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছেন। সে কিছুই আশ্চর্য নয়, কিন্তু আমার গলা শুনলেই তার নেশা কেটে যায়। তাছাড়া কাছেই নবতারা থাকেন, হয়তো তোমাকে দুটো খাইয়েও দিতে পারবো। রক্ষে করো দাদা, এই শেষ রাত্রিরে আর আমাকে খাওয়াবার চেষ্টা করো না। বরঞ্চ চলো যাই, সকাল হলেই আমরা ফিরে আসবো। এ কি, হীরা সিং কি উবে গেল নাকি? ওই লোকটিকে পুলিশে এখনো সন্দেহ করেনি? না, ও টেলিগ্রাফ অফিসের পিয়ন, মানুষের জরুরি তার বিলি করে বেড়ায়। তাই ওকে দিন রাত্রির কোনো সময় কোনোখানেই বেমানান লাগে না। থাকবে, কাজ নেই আমাদের ওখানে গিয়ে। তার চেয়ে বরঞ্চ চলো তোমার বাড়িতেই ফিরে যায়। জোয়ারের টানে আধা ঘন্টাও লাগবে না। কেবল সেজন্য নয় ভারতী, ওর সঙ্গে দেখা করাও আমার বিশেষ প্রয়োজন। ওর নাম কি? অতুল, সুরেন, ধীরেন, যখন যা মনে আসে তাই বলে দেয়। আসল নাম হলো শশীপদ ভৌমিক। আমার মনে হয় উনি নবতারার বড় বাধ্য। আমারও তাই মনে হয়। স্রোত ও দাঁড়ের প্রবল আকর্ষণে ক্ষুদ্র তরণী অত্যন্ত দ্রুত বেগে চলতে লাগলো এবং দেখতে দেখতে এপারে এসে ঠেকল। চলো। গাছপালার আড়ালে একখানা দোতলা কাঠের বাড়ি। একতলাটা পাঁক, জোয়ারের জল এবং দেনো গাছে দখল করেছে। সামনে একটা কাঠের সিঁড়ি এবং তারই সর্বোচ্চ ধাপে একটা তোরণের মতো করে তাতে মস্ত বড় একটা রঙিন চীনা লণ্ঠন ঝুলছে। ভেতরের আলোকে স্পষ্ট পড়া গেল তার গায়ে বড় বড় কালো অক্ষরে ইংরেজিতে লেখা শশীতারা লজ। বাড়ির নাম শশীতারা লজ? লজ তো বুঝলাম, শশীতারাটা কি? বোধহয় শশীপদর শশী এবং নবতারার তারা এক করে শশীতারা লজ হয়েছে। এ ভারী অন্যায়। এসব তুমি প্রশ্রয় দাও কি করে? তোমার দাদাটিকে তুমি কি সর্বশক্তিমান মনে করো নাকি? কে কার লজের নাম শশীতারা রাখবে, কে কার প্যালেসের নাম অপূর্ব ভারতী রাখবে, সে আমি ঠেকাই কি করে বলো তো? না দাদা, এসব নোংরা কাণ্ড তুমি বারণ করে দাও, নইলে আমি ওর ঘরে আর যাব না। শুনেছি ওদের শীঘ্র বিয়ে হবে।
বিয়ে হবে কি করে? ওর যে স্বামী বেঁচে আছে। ভাগ্য সুপ্রসন্ন হলে মরতে আর কতক্ষণ? শুনেছি বেটা দিন 15 হলো মরেছে। ও হয়তো মিছে কথা। তাছাড়া 1 বছর অন্তত ওদের তো থামতেই হবে, নইলে সে যে বিশ্রী দেখাবে। বেশ, বলে দেখব। তবে থামলে বিশ্রী দেখাবে নাকি না থামলে বিশ্রী দেখাবে, সেটাই এখন চিন্তার বিষয়। এই ইঙ্গিতের পরে ভারতী লজ্জায় নীরব হয়ে রইল। আরে ডাক্তার যে, কি খবর? আর ওটা, হ্যাঁ আপনি ভারতী, আসুন আসুন, আমার ঘরে আসুন। তার আনন্দদীপ্ত মুখের অকপট আহ্বানে, তার অকৃত্রিম উচ্ছ্বসিত সমাদরে ভারতীর সমস্ত ক্রোধ জল হয়ে গেল। শশী বিছানার কোনো এক নিভৃত স্থান থেকে বড় একটা খাম বের করে ভারতীর হাতে দিল। খুলে পড়ুন, পরশু 10,000 টাকার ড্রাফট আসছে, নট আ পাইস লেস। এই 10,000 টাকার ড্রাফট সম্বন্ধে একটা পুরনো ইতিহাস আছে। তার বন্ধুবান্ধব, শত্রু, মিত্র, পরিচিত, অপরিচিত এমন কেউ ছিল না যে অচির ভবিষ্যতে একটা মোটা টাকা প্রাপ্তির সম্ভাবনা শশীর মুখ থেকে শোনেনি। তবে কেউ বড় বিশ্বাস করত না। এর দোহাই দিয়ে সে একান্ত অসংকোচে লোকের কাছে ধার চাইত এবং শীঘ্রই একদিন সুদে আসলে পরিশোধ করে দিবে তা শপথ করত। এই অত্যন্ত অনিশ্চিত অর্থাগমের ওপর তার কত আশা ভরসাই না জড়িয়েছিল। বছর 5-7 পূর্বে তার বিত্তশালী মাতামহ যখন মারা যান, তখন সে মাস্তুত ভাইদের সঙ্গে সম্পত্তির একটা অংশ পেয়েছিল। এতদিন এইটাই তাদের কাছে বিক্রি করার কথাবার্তা চলছিল। মাসখানেক পূর্বে তা শেষ হয়েছে। খামের মধ্যে কলকাতার এক বড় অ্যাটর্নির চিঠি ছিল। টাকাটা 2-1 দিনেই পাওয়া যাবে তিনি লিখে জানিয়েছেন। ভারতী চিঠিটা পড়ল। শশী, টাকার অঙ্কটা 20,000 ছিল না? আহা, 10,000 টাকায় কি সোজা নাকি? তাছাড়া নিজের মাস্তুতো ভাই, সম্পত্তি তো একরকম নিজের ঘরেই রইল ডাক্তারবাবু। আর ঠিক সেই কথাই তো মেজদা লিখে জানিয়েছেন। কিরকম লিখেছেন একবার? থাক থাক থাক, তোমায় আর উঠতে হবে না। তোমার মেজদার চিঠির জন্য আমাদের বিশেষ কৌতূহল নেই। ভারতী, এইরকম একটা খ্যাপা মাস্তুতো ভাই আমাদেরও থাকলেও কেন বুঝছেন না ডাক্তারবাবু? সম্পত্তিটা এক প্রকার বিক্রি না করেই এতগুলো টাকা পাওয়া গেল। মেজদার মতো মানুষ সংসারে ছিল বলেই না তা সম্ভব হলো। সে ঠিক কথা অতুলবাবু। মেজদাকে না দেখেই তার দেবচরিত্র আমার হৃদয়ঙ্গম হয়েছে। হওয়া সব প্রমাণ করবার প্রয়োজন নেই। কাল কিন্তু আমাকে আর 10টা টাকা দিতে হবে। তাহলে সেদিনের 10, কালকের 10 আর অপূর্ব বাবুর ধরুন 8.5 টাকা। ওই পুরোপুরি 30 টাকায় পরশু তরশু দিয়ে দেবো। নিতে হবে কিন্তু, না বলতে পারবেন না। আচ্ছা। ড্রাফটটা এলেই ব্যাংকে জমা করে দেব। মাতাল, জোচ্চোর, স্পেন্ড থ্রিপ যা মুখে এসেছে লোকে বলেছে, কিন্তু এবার দেখাবো আসলে হাত পড়বে না। কেবল সুদের টাকাতেই সংসার চালিয়ে দেব। বরঞ্চ বাঁচবে দেখবেন। পোস্ট অফিসের একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ঘরে কিছু রাখা চলবে না। চাই কি বছর 5-এর মধ্যে একটা বাড়ি কিনতেও পারবো। আর কিনতে তো হবেই, সংসার ঘাড়ে পড়লো কি না। আজকালকার বাজারে সহজ ব্যাপার নয় তো। ঠিক ঠিক। মদ ছেড়ে দিয়েছে, শুনেছেন বোধহয়? না তো। হ্যাঁ, একেবারে নবতারা প্রতিজ্ঞা করিয়ে নিয়েছেন। শশী, তুমি তো তাহলে এখান থেকে আর শীঘ্র নড়তে পারছো না ভাই? নড়া অসম্ভব। বেশ, আমাদের তাহলে একটা স্থায়ী আড্ডা রইল। সে কি করে হতে পারে? আপনাদের সঙ্গে তো আর আমি সম্বন্ধ রাখতে পারবো না। আমার আর লাইফ রিস্ক করা যায় না। আমাদের ওস্তাদের আর যাই দোষ থাক, চক্ষু লজ্জা আছে এই অপবাদ অতি বড় শত্রুতেও দেবে না। পারো যদি এই বিদ্যেটা ওর কাছ থেকে শিখে নাও ভারতী। কিন্তু মিথ্যে আশা দেওয়ার চেয়ে স্পষ্ট বলাই তো ভালো। শশী, 2-2 মধ্যে আমি যাচ্ছি। হাঁটা পথে চীনের মধ্যে দিয়ে প্যাসিফিকের সব আইল্যান্ডগুলোই আমি আবার একবার ঘুরব। বোধহয় জাপান থেকে আমেরিকাতেও যাব। কবে ফিরবো জানি নে, ফিরব কিনা তাই বা কে জানে। কিন্তু হঠাৎ যদি কখনো ফিরি শশী, তোমার বাড়িতে বোধহয় আমার স্থান হবে না, তাই না? হবে, আমার বাড়িতে আপনার স্থান চিরকাল হবে। সে কি কথা শশী? আমাকে স্থান দেওয়ার চেয়ে বড় বিপদ মানুষের আর কি আছে বলো তো? সে জানি, আমার জেল হবে, তা হোক গে। এমন বন্ধু আর নেই ভারতী। 1911 সালে জাপানের টোকিও শহরে বোমা ফেলার জন্য যখন কোকোটুর সমস্ত দলবলের প্রাণদণ্ড হলো, ডাক্তার তখন তার খবরের কাগজের ইংলিশ সাব এডিটর। বাসার সামনের দিকটা পুলিশে ঘিরেছে। আমি কাঁদতে লাগলুম। উনি বললেন, মরলে চলবে না শশী, আমাদের পালাতে হবে।
পেছনের জানলা দিয়ে দড়ি বেঁধে আমাকে নামিয়ে দিয়ে নিজেও নেমে পড়লেন। ডাক্তারবাবু, মনে আছে আপনার? আছে বই কি, থাকারই তো কথা, কিন্তু আকিম সাহায্য না করলে সেবার ভবলীলা আমাদের সাঙ্গ হতো ডাক্তারবাবু। সাংহাই বোটে তো আর পা দিতে হতো না। ওই বেঁটে বেটাদের মতো বজ্জাত আর ভূভারতে নেই। আমি তো আর সত্যিই আপনাদের বোমার দলে ছিলাম না, বাসায় থাকতাম, বেহালা শেখাতাম, কিন্তু সে কথা কি শুনতো? শয়তান বেটাদের না আছে আইন, না আছে আদালত, ধরতে পারলেই আমাকে ঠিক জবাই করে ছাড়তো। আজ যে কথা কইছি, চলে ফিরে বেড়াচ্ছি, সে কেবল ওরই কৃপায়। এমন বন্ধুও দুনিয়ায় নেই ভারতী, এমন দয়া মায়াও সংসারে দেখিনি। তোমার সমস্ত কাহিনী একদিন আমাদের গল্প করে শোনাও না দাদা। ভগবান তোমাকে এত বুদ্ধি দিয়েছিলেন, শুধু কি এই অমূল্য প্রাণটার দাম বোঝার বুদ্ধিটুকুই দিতে ভুলে গেছিলেন? সেই জাপানিদের দেশেই তুমি আবার যেতে চাও? আমিও ঠিক সেই কথাই বলি ভারতী, বলি অত বড় স্বার্থপর, লোভী, নিচাশয় জাতির কাছে কোনো প্রত্যাশাই করবেন না। তারা কোনো দিন আপনাকে কোনো সাহায্যই করবে না। কোমরে সেই দড়ি বাঁধার ঘটনাও শশী ভুললে না। জাপানিদের সে এ জীবনে মাপও করতে পারলে না। কিন্তু এই তাদের সমস্তটুকু নয় ভারতী। এত বড় আশ্চর্য যা তো পৃথিবীতে আর নেই। শুধু আজকের কথা নয়, প্রথম দৃষ্টিতেই তারা সাদা চামড়াকে চিনেছিল। 250 বছর আগে যে জাত আইন করতে পেরেছিল চন্দ্র সূর্য যতদিন বিদ্যমান থাকবে খ্রিস্টান যেন না তাদের রাজ্য ঢোকে এবং সে যেন তার চরম শাস্তি ভোগ করে, সে জাত যাই করে থাক না কেন তারা আমার নমস্য। সে ঠিক। কারা যেন সিঁড়ি দিয়ে উঠছে। ডাক্তার কান খাড়া করে শুনলেন। পকেট থেকে ধীরে সুস্থে পিস্তল বের করলেন। এই অন্ধকারে আমাকে বাঁধতে পারে এমন লোক পৃথিবীতে কেউ নেই। দাঁড়ান, আজ নবতারাদের একবার আসার কথা ছিল বোধহয়। বোধহয় নয়, তিনি অত্যন্ত লঘুপদ, কিন্তু সঙ্গের তাঁদের টিকারা। আপনি জানেন না আমাদের প্রেসিডেন্ট এসেছেন যে? বোধহয়। কে প্রেসিডেন্ট? মানে সুমিত্রা দিদি? হ্যাঁ। হেসো। একে একে ঘরের মধ্যে প্রবেশ করলেন। তারা সকলেই সুপরিচিত। ডাক্তার মুখ তুললেন, কিন্তু সেই মুখের ভাবেই ভারতীর মনে হলো অন্তত আজকের জন্য তিনি প্রস্তুত ছিলেন না। সুমিত্রার খবর তিনি জানতেন, কিন্তু ইতিমধ্যেই সকলে যে তাকে অনুসরণ করে এবারে এসে একত্রিত হয়েছে এ সংবাদ তার জানা ছিল না। আগন্তুকের দল মেঝের উপরে এসে নিঃশব্দে উপবেশন করলেন। স্পষ্টই বোঝা গেল ভারতীর সম্বন্ধে না হোক, ডাক্তারের আসার কথা তারা যেমন করেই হোক আগে থেকেই জানতে পেরেছিলেন। অপূর্বর ব্যাপার নিয়ে দলের মধ্যে যে একটা বিচ্ছেদ ঘটবে এই আশঙ্কা ভারতীর ছিল। হয়তো আজই এর কঠিন বোঝাপড়া হয়ে যাবে। হঠাৎ ভারতীর বুকের ভেতরটায় যেন কাঁপুনি শুরু হলো। সেদিনের ভয়ানক রাত্রির মতো আজও ভারতী উঠে এসে ডাক্তারের অত্যন্ত সন্নিকটে ঘেঁষে বসল। তোমাদের সবাইকে ভারতী ভয় করতে শুরু করেছে, তার শুধু আমাকেই ভয় নেই। আপনার স্বেচ্ছাচারের আমি নিন্দা করি এবং তীব্র প্রতিবাদ করি। অপূর্বকে যদি কখনো আমি পাই তো তার প্রাণ নেবে। তোমরা সবাইকে এই লোকটিকে সমর্থন করো। সুমিত্রা, ভাবে মনে হয় তোমরা সমর্থন করো, এবং ইতিমধ্যে তোমাদের আলোচনাও হয়ে গিয়েছে। হ্যাঁ, হয়ে গেছে, এবং এর প্রতিবিধান হওয়া আবশ্যক বলেই মনে করি। আমিও তাই মনে করি, কিন্তু তার পূর্বে একটা প্রয়োজনীয় কথা স্মরণ করিয়ে দিতে চাই। খুব সম্ভবত অত্যন্ত ক্রোধের বশেই তোমাদের তা মনে ছিল না। আহমেদ দুরানি ছিল আমাদের সমস্ত উত্তর চীনের সেক্রেটারি। অমন নির্ভীক কর্মদক্ষ লোক আমাদের দলে আর ছিল না। 1910 সালে জাপান কোরিয়া রাজ্য আত্মসাৎ করে নেবার মাসখানেক পরেই সে মাঞ্চুরিয়ার কোন একটা রেল স্টেশনে ধরা পড়ে। সাংহাইয়ে তার ফাঁসি হয়। সুমিত্রা, দুরানিকে তুমি দেখেছিলে না? হ্যাঁ। আমি তখন চিতায় ভাঙা দল পুনর্গঠনে ব্যস্ত। একটা খবর পর্যন্ত পেলাম না যে আমার একখানা হাত ভেঙে গেল, অথচ তার বিপক্ষে আদালতে বিচারের তামাশা যখন পুরোদমে চলছিল তখন রক্ষা করা তাকে এক বিন্দুও কঠিন ছিল না। আমাদের অধিকাংশ লোক তখন ওখানেই বাস করছিল। তবুও এত বড় দুর্ঘটনা কেন ঘটল তোমরা জানো? ফেজাবাদের মথুরা দুবে তখন অতি তুচ্ছ অবিচার কুবিচারের পুনঃপুন অভিযোগে দলের মন একেবারে বিষ করে তুলেছিল। দুরানির মৃত্যুতে সবাই যেন পরিত্রাণ পেলে। আমি ফিরে আসার পর ক্যান্টনের মিটিংয়ে যখন সকল ব্যাপার জানা গেল তখন দুরানিও নেই, মথুরাও টাইফয়েডে মারা গেছে।
প্রতিকারের কিছু ছিল না, কিন্তু ভবিষ্যতের ভয়ে সে রাত্রের গুপ্ত সভা অতিশয় কঠিন দুটো আইন পাশ করে। কৃষ্ণ আইয়ার, তুমি তো সেখানে উপস্থিত ছিলে, তুমিই বলো। আপনি কাকে ইঙ্গিত করছেন আমি তো বুঝতে পারছি না ডাক্তার। ব্রজেন্দ্রকে। একটা আইন এই ছিল, আমার আড়ালে আমার কাজের কোনো আলোচনা চলবে না। আলোচনাও চলবে না? না, চলবে না। সামনে নিশ্চয়ই চলবে, আড়ালে চলবে না। কিন্তু তা যে চলে আমি জানি, তার কারণ সেদিনকার ক্যান্টনের সভায় উপস্থিত যারা ছিলেন, দুরানির মৃত্যুতে তাঁরা যতটা উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন আমি ততটা হইনি। সুতরাং এই বস্তু চলেও আসছে, আমি অবহেলা করেও আসছি। কিন্তু দ্বিতীয়টা গুরুতর অপরাধ ব্রজেন্দ্র। সেটাও প্রকাশ করে বলুন। নিশ্চয়ই প্রকাশ করেই বলছি। আমার বিরুদ্ধে বিদ্রোহ সৃষ্টি করা মারাত্মক অপরাধ। দুরানির মৃত্যুর পরে এই বিষয়ে আমার সাবধান হওয়া দরকার ছিল। অপরেরও সাবধান হওয়া দরকার। ঠিক এমনই হতে পারে। জগতে প্রয়োজন শুধু আপনারই একচেটিয়া নয়। এর শাস্তি চরম দণ্ড। ভেবেছিলাম যাওয়ার পূর্বে আর কিছু করব না, কিন্তু ব্রজেন্দ্র, তোমার নিজেরই সবুজ সইল না। পরের প্রাণ নিতে তো তুমি সদাই প্রস্তুত, হ্যাঁ? কিন্তু নিজের বেলা? আমি রেভলিউশনারি। প্রাণ আমার কাছে কিছুই নয়। নিতেও পারি, দিতেও পারি। তাহলে আজ রাত্রে সেটা দিতে হবে। কিন্তু বেল্ট থেকে ওটা বের করার সময় হবে না ব্রজেন্দ্র। নিজেদের মধ্যে এসব কি বলুন তো? আপনার দলের সকল নিয়ম আমি জানি না। আপনার সঙ্গে মতভেদের শাস্তি কি এখানে মৃত্যু? অপূর্ববাবু বেঁচে গেছেন, এতে আমি মনে মনে খুশি হয়েছি, কিন্তু আপনার অন্যায় তাতে কম হয়নি। এ সত্য কথা বলতে আমি বাধ্য। ইয়েস, ট্রু। একজনের প্রাণ যখন যাওয়া চাই, তখন আমারই না হয় যাক। আমি প্রস্তুত। ট্রেটারের বদলে যদি একজন ট্রাইড কমরেডের রক্তই তোমার প্রয়োজন, তখন আমিও তা দিতে পারি ডাক্তার। সেসব বহু আগের কথা। তখন কোথায় বা তোমরা? এই ট্রাইড কমরেডটিকে তখন থেকেই আমি জানি। সে যাক। টোকিওর একটা হোটেলে বসে সোনিয়াতসান একদিন বলেছিলেন, নৈরাশ্য সহ্য করার শক্তি যার যত কম, সে যেন এ রাস্তা থেকে ততখানি দূরে দূরেই চলে। অতএব আমার এ সইবে। কিন্তু ব্রজেন্দ্র, তোমাকে আমি মিথ্যে ভয় দেখানোর চেষ্টা করিনি। আমাকে অন্যত্র যেতে হচ্ছে, কিন্তু ডিসিপ্লিন ভেঙে গেলে তো আমার চলবে না। সুমিত্রাকে যদি তোমার দলেই পাও, আই উইশ ইউ গুড লাক। কিন্তু আমার পথ তুমি ছাড়ো। সুরাভায়ায় একবার অ্যাটেম্প্ট করেছো, পরশু আর একবার করেছো, কিন্তু এর পরে ইফ উই মিট, ইউ নো হোয়াট আই মিন। এসব কথার মানে কি? অ্যাটেম্প্ট করার অর্থ? কৃষ্ণ আইয়ার, আই এম সরি। চলো ভারতী, তোমাকে বাসায় পৌঁছে দিই। ওঠো। গুড নাইট। এই বিদায়বাণীর কেউ প্রত্যুত্তর দিল না। অভিভূতের ন্যায় সকলে স্তব্ধ হয়ে বসে রইল। কিন্তু আমার যে আপনাকে ভয়ানক প্রয়োজন ডাক্তার। আমি তো মানুষের মধ্যেই পড়ি না ডাক্তারবাবু। কোনো দিন আপনার কোনো কাজে লাগার শক্তিই আমার নেই, কিন্তু আপনার ঋণ আমি চিরদিন মনে করে রাখব। এ আমি ভুলব না। কে বলে তোমাকে তুমি মানুষ নয় শশী? তুমি কবি, তুমি গুণী, তুমি সকল মানুষের চেয়ে বড়। আর আমার কাছে যদি তোমার কিছু ঋণ সত্যিই থাকে, সে তো না ভোলাই ভালো। না, আমি ভুলব না। কিন্তু যেখানেই থাকুন, যা কিছু আমার আছে সমস্তই আপনার। এ কথা কিন্তু আপনিও ভুলতে পারবেন না। ভারতী। কি দাদা? অসময়ে ওর তো কোনো বিপদই ছিল না, কিন্তু সময়টা হঠাৎ ভালো হয়ে পড়াতেই ওর মহা চিন্তা হয়েছে। আছে কৃতজ্ঞতার ঋণ আর মনে না থাকে, তাই ছুটে বলতে এসেছে ওর যা কিছু তা সমস্তই আমার। তাই নাকি শশীবাবু? মনে থাকবে হে শশী, মনে থাকবে। এ বস্তু জগতে এত সুলভ নয় যে কেউ সহজে ভোলে। আপনি কবে যাবেন? তার আগে কি আর দেখা হবে না? ধরে রাখো দেখা হবে না, কিন্তু তুমি তো আমার চেয়ে বয়সে ছোট, তাই আশীর্বাদ করে যাচ্ছি তুমি যেন সুখী হতে পারো। আসছে শনিবারটা পর্যন্ত কি থাকতে পারেন না? শনিবার যে ওদের বিয়ে। বুঝেছি। শনিবারটা আপনাকে থেকে যেতে হবে। জীবনে অনেক ভিক্ষে দিয়েছেন, এটুও আমাকে দিন। ভারতী, আপনাকেও সেদিন আসতে হবে। ও আসবে না শশী, কিন্তু আমি যদি থেকে যেতে পারি, অন্ধকারে গা ঢেকে এসে তোমাদের একবার আশীর্বাদ করে যাব, আমি কথা দিচ্ছি। আর যদি না আসি, তবে নিশ্চয়ই যেন সব্যসাচীর পক্ষে তা সম্ভব ছিল না। আজ আসি।
আজ শনিবার, শশী ও নবতারার বিয়ের দিন। শশীর স্বনির্বন্ধ প্রার্থনা এই ছিল যে রাত্রির অন্ধকারে লুকিয়ে কোনো এক সময় যেন ডাক্তার ভারতীকে সঙ্গে করে এনে আজ তাদের আশীর্বাদ করে যান। ব্যাপার কি বলতো? এ কি বিয়ে বাড়ি? না আছে আলো, না আছে চিৎকার, না বেহালার সুর শোনা যায়। এরা কোথাও গেল টেল নাকি? ওই তো সিঁড়ির ওপরে সেই চিনে লণ্ঠন আলো। দুজনে সিঁড়ি বেয়ে নিঃশব্দে উপরে উঠতেই খোলা দরজার সামনে প্রথমেই চোখে পড়ল শশী মন দিয়ে কি একখানা কাগজ পড়ছে। শশীবাবু, এই যে আমরা এসে পড়েছি, খাওয়ার বন্দোবস্ত করুন। নবতারা কই? আসুন। নবতারা, নবতারা। নবতারা এখানে নেই ডাক্তার। সে কি? গৃহিণী শূন্য গৃহ কিরকম কবি? তারা সব বেড়াতে গেছে। কোথায় বেড়াতে গেল আজকের দিনে? তারা বিয়ের পরে রেঙ্গুনে বেড়াতে গেছে। না না, আমার সঙ্গে নয়। সেই যে আহমেদ, ফর্সা মতন, চমৎকার দেখতে, কোট সাহেবের মিলের টাইম কিপার, আজ দুপুরবেলা তারই সঙ্গে নবতারার বিয়ে হয়েছে। বলো কি শশী? সমস্তই তাদের ঠিক ছিল, আমাকে বলেনি। ডাক্তার, তোমার পায়েই অর্পণ করলাম। এটা আবার কিসের ন্যাকড়া? টাকা পেয়েছি ডাক্তার। নবতারাকে 5,000 দেব বলেছিলাম, দিয়ে দিয়েছি। বাকি আছে 4,500। 50 টাকা আমি নিলাম। কিন্তু এই টাকা কি আমাকে দিচ্ছ নাকি? হ্যাঁ, আমার আর কি হবে, আপনি নিন, কাজে লাগবে। কিন্তু তাকে কবে টাকা দিলেন? কাল টাকা পেয়েই তাকে দিয়ে এসেছি। নিলে? হ্যাঁ, আহমেদ তো মোটে 30 টাকা মাইনে পায়। তারা একটা বাড়ি কিনবে। নিশ্চয়ই কিনবে। প্রেসিডেন্ট আপনাকে একবার দেখা করতে বলেছেন। তিনি সুরাবায়ায় চলে যাচ্ছেন। কবে যাচ্ছেন? বললেন তো শীঘ্রই। তাঁকে লোক এসেছে নিতে। তার মায়ের খুড়োর অগাধ সম্পত্তি, সম্প্রতি মারা গেছেন। উনি ছাড়া উত্তরাধিকারী আর কেউ নেই। তার না গেলেই নয়। না গেলেই যখন নয়, তখন যাবেন বই কি। আচ্ছা, অনেক খাবার আছে, আপনারা খাবেন কিছু? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। চলো চলো দেখি কি ব্যবস্থা করেছো। আর একটা খবর আছে ডাক্তার, অপূর্ববাবু ফিরে এসেছেন। সে কি? কোত্থেকে জানলে? কাল বেঙ্গল ব্যাংকে একেবারে মুখোমুখি দেখা। তার মা নাকি বড় পীড়িতা। শশী বাড়িয়ে কিছুই বলেনি। ভেতরে প্রবেশ করেই দেখা গেল নানা খাবারে ঘরের দক্ষিণ ধারটা একেবারে জড়ো হয়েছে। দোকানদার ও হোটেলওয়ালার দল নিজেদের রুচি ও মর্জি মতো ছোট বড় ডেকচি, প্লেট, কাগজের ঠোঙা, মাটির বাসন ভরে ওপার থেকে এবারে খাবার পৌঁছে দিয়েছে। অভাব কিছুরই ঘটেনি, ঘটেছে কেবল সেগুলো খাওয়ার লোকের। আহ, তোফা তোফা, চমৎকার শশী। কি হিসেবে লোক দেখেছো ভারতী? কে কি খাবে, কে কি খাবে না, সমস্ত বন্দোবস্ত করে রেখেছে। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। ভারতী অন্যদিকে চেয়ে রইল এবং শশী হাসার একটুখানি বিফল চেষ্টা করলো মাত্র। শশী, তোমার জয় জয়াকার হোক। তোমার মনের মধ্যে কি একটু দয়া মায়া নেই? কি করছো বলো তো? বাহ, যাদের কল্যাণে এত ভালো ভালো জিনিস আজ পেট পুরে খাবো এতদিন পরে, তাদের একটু আশীর্বাদ করব না? নাও, এবার 10 হাত বের করে রাক্ষসের মতো খাও। আহা, হাসি বন্ধ হোক, পাড়ার লোকের ঘুম ভেঙে যাবে। এর স্বাদ গন্ধই ভুলে গেছি শশী। কবিকে দিলে না ভারতী? এই তো দিচ্ছি। সমস্ত কিন্তু খেতে হবে দাদা, ফেলতে পারবে না। হ্যাঁ, সে না হয় হলো, কিন্তু তুমি খাবে না? আমি? কোন মেয়ে মানুষ এসব খেতে পারে তুমিই বলো। রেঁধেছে যেন অমৃত। এর চেয়ে ভালো অমৃত রেঁধে আমি রোজ তোমাকে খাওয়াতে পারি। কি করবে ভারতী, অদৃষ্ট। তারপর পেট পুড়ে খেয়ে দিয়ে টাকার থলিটাও নিয়ে চলে যাবে? নিশ্চয়ই নিশ্চয়ই। অর্ধেকটা তো গেছে নবতারার বাড়ি তৈরির খাতায়, বাকিটা কি রেখে যাব আহমেদ আবদুল্লাহ সাহেবের গাড়ি জুড়ি কিনতে? কি শশী? দাদা, তোমাকে হাসি ঠাট্টা করতে আগেও দেখেছি বটে, কিন্তু এমন খ্যাপার মতো হাসতে আর কখনো দেখিনি। শশীবাবু তোমার স্নেহের পাত্র। তুমি এই ভেবেই খুশি হয়ে উঠেছ যে নির্বোধ পেয়ে তাকে ফাঁদের মধ্যে ফেলে নবতারা অনেক দুঃখ দিত। ভবিষ্যতে সেই দুঃখের হাত থেকে তিনি রক্ষা পেলেন। কিন্তু ভবিষ্যতে কি মানুষের সব?
আজকের এই একটিমাত্র দিন যে ব্যথার ভারে তার সমস্ত ভবিষ্যৎকে ডিঙিয়ে গেল, এ তুমি কি করে জানবে বলো? তুমি তো কখনো ভালোবাসোনি। আহা, আমারই অন্যায়, আমারই ভুল। সাংসারিক সাধারণ বুদ্ধি না থাকার জন্যই। লজ্জা কিসের শশীবাবু? এ ভুল কি সংসারে একা আপনি করেছেন? আপনার শতগুণ ভুল কি আমি করিনি? তারও সহস্র গুণ বেশি ভুল করে যে দুর্ভাগিনী নিঃশব্দে এ দেশ ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে উদ্যত হয়েছে, তাকে কি ডাক্তার চেনেন না? তা শশী, অপূর্ববাবু কি বললে? কি বলবে? মা পীড়িতা, চিকিৎসার প্রয়োজন, অতএব টাকা চাই। ফিরে এসে লুকিয়ে গোলামি করলে কেউ জানতে পারবে না। কাকা পুলিশ কর্মচারী, সে ব্যবস্থা নিশ্চয়ই হয়ে গেছে দাদা। তুমি আমিও বোধহয় এখন আর বাদ যাব না। যথার্থ ভালো না বাসলে এমন প্রাণ খুলে যশগান করা যায় না। কবি, এবার তোমার পালা। বাগদেবীকে স্মরণ করে তুমি এবার নবতারার গুণকীর্তন শুরু করো। আমরাও অবহিত হই। আপনি যদি রাগ না করেন তো একটা কথা বলতে পারি। কেউ কেউ ভয়ানক সন্দেহ করে যে আপনার সঙ্গেই একদিন ভারতীর বিয়ে হবে। বলো কি হে শশী, তোমার মুখে ফুলচন্দন পড়ুক। এমন সুদিন কি কখনো এত বড় দুর্ভাগার অদৃষ্টে হবে? হে যে স্বপ্নেরও অতীত। কিন্তু অনেকে তো তাই ভাবেন। হায় হায়, অনেকে না ভেবে যদি একটিমাত্র লোকই একটি পলকের জন্য একদিন ভাবতেন। দুর্ভাগার ভাগ্য তো একটা পলকেই বদলাতে পারে দাদা। তুমি হুকুম করে যদি বলো, ভারতী কালই আমাকে তোমায় বিয়ে করতে হবে, আমি তোমার দিব্যি করে বলছি, বলবো না যে আর একটা দিন সবুর করো। কিন্তু অপূর্ব বেচারা যে প্রাণের মায়া তুচ্ছ করে ফিরে এলো, তার উপায়টা কি হবে? তার কোনে বউ দেশে মজুদ আছে, তার জন্যে তোমার দুশ্চিন্তার কারণ নেই। আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও, তোমার ভরসা তো কম নয় ভারতী। আমি বাকি আর সুমিত্রাই বাকি। স্বর্গের ইন্দ্রদেব যদি উর্বশী মেনকা রম্ভাকে ডেকে বলতেন সেকালের মুনি ঋষিদের বদলে তোমাদের একালে সব্যসাচীর তপস্যা ভঙ্গ করতে হবে, তো আমি নিশ্চয়ই বলছি দাদা, মুখে কালি মেখে তাদের ফিরে যেতে হতো। রক্ত মাংসের হৃদয় জয় করা যায়, কিন্তু পাথরের সঙ্গে কি লড়াই চলে? পরাধীনতার আগুনে পুড়ে সমস্ত বুক তোমার একেবারে পাষাণ হয়ে গেছে। আচ্ছা, তা ভালো কথা শশী, মদের বোতল কই? কিনিনি ডাক্তার, ও আমি আর খাবো না। সত্যিই নবতারার কাছে প্রতিজ্ঞা করেছিলাম মদ আর খাবো না। কিন্তু বাঁচবে কি নিয়ে শশী? মদ গেল, নবতারা গেল, যথাসর্বস্ব বিক্রি করার টাকা গেল, একসঙ্গে এত সইবে তো? ভারতী, আমি চলে গেলে একে একটু দেখো। তোমার হাতেই শশীকে আমি দিয়ে গেলাম। ও দুঃখ পাবে, কিন্তু দুঃখ কখনো কাউকে দেবে না। যাকে, এখন কথা হচ্ছে তুমি কি করবে কবি? তোমার বাকি রইল তো কেবল এই বেহালাখানি। আগের মতো আবার দেশে বিদেশে বাজিয়ে বেড়াবে নাকি? আপনার কাজে আমাকে ভর্তি করে নিন, বাস্তবে কি আমি আর মদ খাবো না। না কবি, ওতে তোমার আর ভর্তি হয়ে কাজ নেই। তুমি আমার এই বোনটির কাছে বরং থাকো, তাতেই আমার ঢের বড় কাজ হবে। আগে আমি কবিতা লিখতে পারতাম ডাক্তার, হয়তো এখনো পারি। তাও তো বটে, আর তাতেই যে আমার মস্ত কাজ হবে কবি। আমি আবার আরম্ভ করব। চাষাভূষো কুলি মজুরদের জন্যই এবার শুধু লিখব। কিন্তু তারা তো পড়তে জানে না। নাই জানলে তবু তাদের জন্যই আমি লিখব। সেটা অস্বাভাবিক হবে, এবং অস্বাভাবিক জিনিস কখনো টেকে না শশী। অশিক্ষিতের জন্য অন্নসত্র খোলা যেতে পারে, কারণ তাদের ক্ষুধা বোধ আছে, কিন্তু সাহিত্য পরিবেশন করা যায় না। তাদের সুখ দুঃখের বর্ণনা করা মানেই তাদের সাহিত্য নয়। কোনোদিন যদি সম্ভব হয়, তাদের সাহিত্য তারা নিজেরাই করে নেবে। তোমার গলায় লাঙলের গান লাঙলধারীর গীতিকাব্য হয়ে উঠবে না কবি। এই অসম্ভব প্রয়াস তুমি করো না। তবে আমি কি করব? তুমি আমার বিপ্লবের গান করো। যেখানে জন্মেছ, যেখানে মানুষ হয়েছ, শুধু তাদেরই, সেই শিক্ষিত ভদ্র জাতির জন্যই করো। তারাই বুঝ। কে? ভারতী, সুমিত্রা আসছেন। এই রাত্রে সুমিত্রার আগমন সংবাদ যেমন অপ্রত্যাশিত তেমনি অপ্রীতিকর। বসো বসো সুমিত্রা, তুমি কি একলা এলে নাকি? হ্যাঁ। ভালো আছো ভারতী? ভালো আছি দিদি।
আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। শশীর মুখে শুনলাম তুমি প্রচুর বিষয় সম্পত্তির উত্তরাধিকারী হয়ে জাভায় ফিরে যাচ্ছ। হ্যাঁ, আমাকে নিয়ে যাওয়ার জন্য লোক এসেছে। তা কবে যাবে? প্রথম স্টিমারেই, শনিবারে। যাক, এবার তাহলে তুমি বড় লোক হলে। হ্যাঁ, সমস্ত পেলে তাই বটে। পাবে পাবে, অ্যাটর্নির পরামর্শ ছাড়া কাজ করো না, আর একটু সাবধান থেকো। আচ্ছা, যারা তোমাকে নিতে এসেছেন তারা সব পরিচিত লোক তো? হ্যাঁ, তারা বিশ্বাসী লোক, সকলকেই আমি চিনি। তাহলে তো কথাই নেই। হে, মন্দ নয় ডাক্তার। যে 3 জন বাঙালি মহিলাকে আপনি নিলেন, নবতারা গেলেন, স্বয়ং প্রেসিডেন্ট যেতে উদ্যত, শুধু ভারতীয় যে মহাজনের পন্থাই অনুসরণ করবেন তাও এক প্রকার স্থির হয়ে গিয়েছে। তাহলেই দেখুন, আপনার পথের দাবির অ্যাক্টিভিটি বর্মায় অন্তত শেষ হয়ে গেল। এতকাল দেখে শুনে শেষে তোমারই মুখে সব্যসাচীর এই সার্টিফিকেট? 3 জন মহিলা চলে যাবেন বলে পথের দাবি শেষ হয়ে যাবে? মদ ছেড়ে দিয়ে কি এই দশা হলো নাকি তোমার? তার চেয়ে বরঞ্চ তুমি আবার শুরু করো। আমার তো আর বোঝার জন্য মদ ধরবার আবশ্যক নেই, কিন্তু তবুও তো বুঝতে পারলাম না। নবতারা কিছুই নয়, আর আমি তার চেয়েও অকিঞ্চিতকর। কিন্তু সুমিত্রা দিদি, যাকে তুমি নিজে থেকে প্রেসিডেন্টের আসন দিয়েছ, তিনি চলে গেলেও কি তোমার পথের দাবিতে আঘাত লাগবে না? সত্যি করে বলো তো দাদা, শুধুমাত্র কাউকে লাঞ্ছনা করার জন্যই রাগ করে যেন বলো না। আমি রাগ করে বলিনি ভারতী। সুমিত্রা অবহেলার বস্তু নয়। তুমি হয়তো জানো না, কিন্তু সুমিত্রা নিজে ভালোভাবেই জানেন যে এ সকল ব্যাপারে আমাদের ক্ষতির পরিমাণ গণনা করতে নেই। তাছাড়া প্রাণ যাদের এমন অনিশ্চিত, তাদের মূল্য স্থির হবে কি দিয়ে বলো তো? মানুষ তো যাবেই। কবি, আগে জোয়ার শেষ হতে আর বেশি দেরি নেই। আমার যাবার সময় হয়ে এলো। তোমার তারাবিহীন শশীতারা লজে বোধ হয় আর আসার সময় পাবো না। কালই আমি এ বাসা ছেড়ে দেব। কোথায় যাবে? আপনার আদেশ মতো ভারতীর কাছে গিয়ে থাকবো। দেখেছ ভারতী, শশী আমার আদেশ অমান্য করে না। তা ও বাসাটার নাম কি দেবে কি? শশী ভারতী লজ? বার 3 ফসকাতে তো আমি দেখলাম, এবার লাগলেও লাগতে পারে। ভারতী লোক ভালো, ও শরীরে দয়া মায়া আছে। আর তোমার টাকার থলিটা কিন্তু সঙ্গে নিলাম, ভারতীর কাছে রেখে যাব। ও একটা বাড়ি কিনবে। কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া কি তোমার থামবে না? টাকা আপনি নিন ডাক্তার, আপনাকে আমি দিলাম। আমার দেশের বাড়িঘর সর্বস্ব বেচা টাকা যেন দেশের কাজেই লাগে। টাকা আমার আছে শশী, এখন আর দরকার নেই। তাছাড়া টাকার বোধহয় আর অভাব হবে না। সুমিত্রা, সবই তো তোমার, কিন্তু সে কি তুমি ছোবে? শশী, বলুন। ব্রাহ্মণ ভোজনটা একটু আগাম সেরে নিলাম বলে তুমি দুঃখ করো না, কারণ শুভক্ষণ যখন সত্যিকারের এসে পৌঁছবে তখন দ্বিতীয়বার হয়তো আমি আর ফুরসত পাব না, কিন্তু সেদিন নিশ্চয়ই আসবে। নানাবিধ সুখাদ্যে পরিতৃপ্ত হয়ে আজ আমি তোমাকে বর দিলাম, তুমি সুখী হবে। কিন্তু 2টি কাজ তুমি কখনো করো না শশী। মদ খেও না, আর রাজনৈতিক বিপ্লবের মধ্যে যেও না। তুমি কবি, তুমি দেশের বড় শিল্পী। রাজনীতির চেয়ে যে তুমি বড়, এ কথাটা কখনো ভুলে যেও না। আপনি যাতে আছেন, আমি তার মধ্যে থাকলে দোষ হবে? আমি কি আপনার চেয়েও বড়? নিশ্চয়ই বড়, বই কি। তোমার পরিচয়ই তো জাতির সত্যিকারের পরিচয়। তুমিই তো দেশের সমস্ত বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ধারাকে মালার মতো গেঁথে দিয়ে যাবে। কবে গাঁথবেন সে উনিই জানেন, কিন্তু তুমি কথা গেঁথে গেঁথে ওর যে মূল্য বাড়িয়ে দিলে, ভারতী সামলাবে কি করে? শশী হবে আমাদের জাতীয় কবি, হিন্দু মুসলমানের নয়, খ্রিস্টানের নয়, শুধু বাংলাদেশের কবি। কি পারবে না ভাই? ডাক্তার চেষ্টা করলে আমি ইংরেজিতেও কবিতা লিখতে পারি, এমনকি। না না, ওসব ইংরেজি নয়, শুধু বাংলা। শুধু এই 7 কোটি লোকের মাতৃভাষা, এই নিয়েই তোমাকে কাজ করতে হবে। দেখো শশী, আমি পৃথিবীর প্রায় সকল ভাষাই জানি, কিন্তু সহস্র দলে বিকশিত এমন মধু দিয়ে ভরা ভাষা আর নেই। আমি অনেক সময় ভাবি, এমন অমৃত এদেশে কে কবে নিয়ে এসেছিল। আর আমি ভাবি, দেশকে এতখানি ভালোবাসতে তোমাকে কে শিখিয়েছিল? এই বিগত গৌরবের গানই হবে আমার গান।
এই ভালোবাসার সুরই হবে আমার সুর। নিজের দেশকে বাংলাদেশের লোকে যেন আবার তেমনি করে ভালোবাসতে পারে, এই শিক্ষাই হবে আমার দেওয়া শিক্ষা। আবার তেমনি করে ভালোবাসবে কি? তুমি যে ভালোবাসার ইঙ্গিত করছো শশী, সে ভালোবাসা বাঙালি কোশমিনকালেও বাংলাদেশকে বাসেনি। তার তিলার্ধ থাকলেও কি বাঙালি বিদেশির সঙ্গে ষড়যন্ত্র করে এই 7 কোটি ভাই বোনকে অবলীলাক্রমে পরের হাতে সঁপে দিতে পারত? জননী জন্মভূমি শুধুই কথার কথা ছিল শশী। এইসব আপনি কি বলছেন? আমরা বিপ্লবী শশী। পুরাতনের মোহ আমাদের জন্য নয়। আমাদের দৃষ্টি, আমাদের গতি, আমাদের লক্ষ্য শুধু সামনের দিকে। পুরাতনের ধ্বংস করেই তো আমাদের পথ তৈরি করতে হয়। এর মধ্যে মায়া মমতার কোনো অবকাশই নেই। তুমি নিজে পারো? কি পারার কথা বলছো? যা কিছু প্রাচীন, যা কিছু পবিত্র, সবকিছু নির্মম চিত্তে ধ্বংস করে ফেলতে? নিশ্চয়ই পারি, সেই তো আমাদের ব্রত। পুরনো মানেই পবিত্র নয় ভারতী। মানুষ 70 বছরের প্রাচীন হয়েছে বলেই সে 10 বছরের শিশুর চেয়ে বেশি পবিত্র, এমনটা আমি মনে করি না। যাকে নদীতে ফের জোয়ার এসে পড়লো ভারতী, ওঠো। চলো। দাঁড়াও, খাবারের পুঁটলিটা। আচ্ছা সুমিত্রা, ব্রজেন্দ্র কোথায়? তোমাকে কি পৌঁছে দিয়ে আসবো? না, তার দরকার নেই। কিন্তু আচ্ছা ঠিক আছে, চলো ভারতী, আর দেরি করো না, এসো। পরদিন ভারতীর যখন ঘুম ভাঙল তখন বেলা হয়েছে। হোটেলের মালিক সরকার ঠাকুর এসে উপস্থিত হলো। অপূর্ববাবু তোমাকে কাল রাত থেকে খুঁজছেন দিদি। রাত্রে এসেছিলেন? হ্যাঁ, আজও সকাল থেকে বসে আছেন। গিয়ে পাঠিয়ে দিই গে। আমাকে তার কি দরকার? সে তো জানি না দিদি, বোধহয় তার মায়ের অসুখের সম্বন্ধে কিছু বলতে চান। কোথায় তার মায়ের কি অসুখ হয়েছে তার আমি কি করব? আগে আমি তো সেসব কিছু জানি না দিদি, গিয়ে তাকে পাঠিয়ে দিচ্ছি। দাঁড়াও, সকালে আমার অনেক কাজ। ছেলেমেয়েরা এসেছে, তাদের পড়া বলে দিতে হবে। বলে দাও গে, দেখা করার এখন সময় হবে না। তবে কি দুপুরে বা বিকেলে আসতে বলবো? না, আমার সময় নেই। বেলা যখন 3য় প্রহর উত্তীর্ণ হয়েছে, একখানা ঘোড়ার গাড়ি এসে তার দাঁড়ে লাগল। ভারতী উপরের জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখে বিস্ময় ও শঙ্কায় পরিপূর্ণ হয়ে উঠল। মোটঘাট গাড়ির ছাদে চাপিয়ে শশী এসে উপস্থিত। গত রাত্রের হাসি তামাশাকে জগতে যে কোনো মানুষই এমন বাস্তবে পরিণত করে তুলতে পারে, ভারতী বোধহয় তা কল্পনা করতেও পারত না। কিন্তু এর কাছে অভাবনীয় কিছুই নেই। রহস্য একেবারে মূর্তিমান সত্যরূপে সশরীরে এসে হাজির হল। ভারতী দ্রুত পদে নিচে নেমে গেল। এ কি শশীবাবু? বাসা তুলে দিয়ে এলাম। গাড়োয়ান, সামান সব উপর দিয়ে যাও। ওপরে জায়গা কোথায় শশীবাবু? আচ্ছা বেশ, তাহলে নিচের ঘরেই রাখুক। নিচের ঘরে পাঠশালা, সেখানেও সুবিধে হবে না। তাহলে এক কাজ করা যাক শশীবাবু, হোটেলে ডাক্তারের ঘরটা তো আজও খালি পড়ে আছে, আপনি সেখানেই বেশ থাকবেন। খাওয়া দাওয়ারও কষ্ট হবে না। চলুন। কিন্তু ঘরের ভাড়া লাগবে তো? না, তাও লাগবে না। 6 মাসের ভাড়া দাদা দিয়ে গেছেন। শশী খুশি না হলেও এই ব্যবস্থায় রাজি হলো। সমস্ত জিনিসপত্র সমেত দাদা ঠাকুরের হোটেলের মধ্যে কবিকে প্রতিষ্ঠিত করে ভারতী যখন ফিরে এলো তখন রাত্রি হয়েছে। অভ্যাস মতো পরদিন সকালে যখন তার ঘুম ভাঙল তখন অনাহারের দুর্বলতায় সমস্ত শরীর এমনই অবসন্ন হয়েছে যে শয্যাত্যাগ করতেও ক্লেশ বোধ হল। তৃষ্ণায় বুকের মধ্যেটা শুকিয়ে মরুভূমি হয়ে উঠেছে। সুতরাং দেহধারণের এই দিকটায় অবহেলা করলে আর চলবে না, তা সে বুঝল। কিন্তু রান্না করে নেবার মতো জোর বা প্রবৃত্তি আজ তার মধ্যে ছিল না। তাই হোটেল থেকে রুটি ও কিছু তরকারি তৈরি করে দেবার জন্য ঠাকুরমশাইকে খবর পাঠালো। সোমবারে তাদের পাঠশালা বন্ধ থাকতো বলে আজ এদিকের পরিশ্রম তার ছিল না। অনেক বেলায় জি খাবারের থালা হাতে করে এলো। বড্ড বেলা হয়ে গেল গো দিদিমণি। নাও নাও বসো, যা পারো দুটো মুখে দাও দেখিনি। ওখান থেকে ফিরে এসে শুনি তোমার অসুখ। একলা হাতে তখন থেকে দরপর করে মরছি গো দিদিমণি। কিন্তু এমন কেউ নেই যে দোকানে রুটি বেলে দেয়। আর দেরি করো না দিদি, বসো বসো। তুমি যাও, আমি বসছি। যাই, চাকরটা তো সঙ্গে গেল। একলা সমস্ত ধোয়া মাজা। যা হোক, ফিরে এসে 20টা টাকা আমার হাতে দিয়ে বাবু কেঁদে ফেলে বললেন, জি শেষ সময় তুমি যা করলে, মার মেয়ে কাছে থাকলেও এমনটা করতে পারতো না।
ঠাকুর মশাই দেখে বললেন, বাবুর মায়ের বড় ব্যায়ামও, তোমাকে যেতে হবে ক্ষান্ত। আমি আর না বলতে পারলুম না। মারা গেলেন বেলা 5টার সময়, কিন্তু মেসের বাবুদের সব খবর দিতে ডাকতে হাঁকতে মোড়া উঠল সেই 2-2-2:30 রাতে। ফিরে আসতে তাদের বেলা হলো। একলাটি সমস্ত ধোয়া মোছা। অপূর্ব বাবুর মা মারা গেলেন নাকি? হ্যাঁ গো দিদিমণি, তার বর্মায় যেন মাটি কেনা ছিল। বেটার সঙ্গে ঝগড়া করে সেখানে জাহাজে উঠেছেন, সঙ্গে কেবল একজন চাকর। জাহাজেই জ্বর, ধর্মশালায় নেমে একেবারে অজ্ঞান অচৈতন্য। বাড়িতে পা দিয়েই বাবু ফিরতি জাহাজে ফিরে এসে দেখেন মা যায় গেলেনও তাই। কিন্তু দাঁড়িয়ে একদণ্ড কথা বলার জো নেই গো দিদিমণি, এখনই সবাই আবার বেরোবে। আমি আসবো কানে সন্ধেবেলায়। হ্যাঁ। রুটির থালা তেমনই পড়ে রইল। প্রথমে তার 2 চোখ ঝাপসা হয়ে উঠল, তারপরে বড় বড় অশ্রুর ফোঁটা গন্ড বেয়ে ঝরঝর করে পড়তে লাগলো। পরিজনদের কাছে লজ্জায় যেতে পারেনি বলেই বোধহয় সমস্ত লজ্জা বিসর্জন দিয়ে সে বারবার আমার কাছে ছুটে এসেছিল। জি ফিরে এসে উপস্থিত হলো। কিছুই তো ছোঁনি দেখছি গো। না, খাওয়া যায় না গো দিদিমণি, খাওয়া যায় না। যে কাণ্ড চোখে দেখে এলুম, বিশ্বাস না হয় গিয়ে দেখবে চলো। ভাতের থালা আমার যেমনের তেমনই পড়ে রয়েছে। মুখে দিয়েছি কি দিইনি? কাউকে দিয়ে একখানা গাড়ি ডাকিয়ে দাও না জি। যাবে বুঝি? হ্যাঁ, একবার গিয়ে দেখি কি হলো। আজ সকালে ঠাকুর মশাইকে কি সাধ্য সাধনা আমি শুনে বলি, সে কি কথা! মানুষের আপদে বিপদে করব না তো কবে করব? হাতের কাজ পড়ে রইল, যেমন ছিলুম তেমনি বেরিয়ে পড়লুম। ভাগ্যি তবু। তুমি অসময়ে যা করেছো তার তুলনা নেই। কিন্তু আর দেরি করো না ঝি, গাড়ি একখানা আনিয়ে দাও। আমার যেতে হলে একটু বেলাবেলি যাওয়াই ভালো। ঘরের কাজকর্ম ততক্ষণে সেরে রাখি। মিনিট 15 পরে গাড়ি এসে পৌঁছলে ভারতীর সঙ্গে কিছু টাকা নিয়ে ঘরের দ্বারে তালা বন্ধ করে বেরিয়ে পড়ল। পান্থশালায় এসে যখন উপস্থিত হলো তখনও বেলা আছে। দ্বিতলের একখানা উত্তর ধারের ঘর দেখিয়ে দিয়ে হিন্দুস্তানি দারোয়ান জানিয়ে দিল, বাঙালি বাবু ভেতরেই আছেন। 3 দিনের বেশি থাকার রুল নেই, অথচ 6 দিন পেরিয়ে গেছে। এখন মনিতর সাহেবের লুটি ছলি আমাদের নকরিতে বহুত গোলমাল হয়ে যাবে। ভারতী ইঙ্গিত বুঝল। আঁচল খুলে গুটি 2 টাকা বের করে তার হাতে দিয়ে তারই নির্দেশ মতো ওপরের ঘরে এসে দেখল সমস্ত মেঝেটা তখনও জলে থই থই করছে। জিনিসপত্র চারিদিকে ছড়ানো এবং তারই একধারে একখানা কম্বলের উপর অপূর্ব উপুর হয়ে পড়ে নতুন উত্তরীয় বস্ত্রখানা মুখের উপর চাপা দেওয়া। অপূর্ব বাবু, এখানে বসার কিছু নেই ভারতী, সবই ভিজে। তুমি বরঞ্চ ওই তরঙ্গটার উপরে বসো। বেলা নেই, বসলে সন্ধে হয়ে যাবে যে। এক্ষুনি যাবে? মা যে এখানে এসেছিলেন আমি জানতাম না, তাকে দেখিনি, কিন্তু বুকের ভেতরটা আমার পুড়ে যাচ্ছে। এ নিয়ে তুমি আমাকে আর দুঃখ দিও না। সময় হয়েছিল মা স্বর্গে গেছেন। প্রথমে মনে হয়েছিল এ জন্মে তোমাকে আর আমি মুখ দেখাতে পারবো না, কিন্তু এমন করে তোমাকে ফেলে রেখেই বা আমি থাকবো কি করে? সঙ্গে গাড়ি আছে, ওঠো, আমার বাসায় চলো। অশৌচের অনেক হাঙ্গামা ভারতী, ওখানে সুবিধা হবে না। তাছাড়া এই শনিবারের স্টিমারেই আমি বাড়ি ফিরে যাব। শনিবারের এখনো 4 দিন দেরি। মায়ের মৃত্যুর পর হাঙ্গামা যে একটু থাকে সে আমি জানি, কিন্তু আমি সইতে পারবো না। চলো। না না বললেই যদি এই অবস্থায় তোমাকে ফেলে রেখে যেতে পারতাম তাহলে আমি আসতাম না অপূর্ববাবু। এতদিন পরে তোমাকে ঢেকে বলবার, লজ্জা করে বলবার আর আমার কিচ্ছু নেই। মায়ের শেষ কাজ বাকি। শনিবারের জাহাজে তোমাকে বাড়ি ফিরে যেতেই হবে, এবং তারপরে যে কি হবে সেও আমি জানি। তোমার কোনো ব্যবস্থাতেই আমি বাধা দেব না, কিন্তু এর সময়ে একটা দিনও যদি তোমাকে চোখের ওপর না রাখতে পারি তো তোমারই দিব্যি করে বলছি, বাসায় ফিরে গিয়ে আজ আমি বিষ খেয়ে মরব। মায়ের শোক তাতে বাড়বে বই কমবে না অপূর্ববাবু। চাকরটাকে তাহলে ডাকো, জিনিসপত্রগুলো সব বেঁধে ফেলুক। জিনিসপত্র সামান্যই ছিল, গুছিয়ে বেঁধে গাড়িতে তুলতে তুলতে আধ ঘন্টার অধিক সময় লাগলো না। পরিত্যক্ত পতনোন্মুখ ঘন বনাচ্ছন্ন যে জীর্ণ মঠের মধ্যে একদিন অপূর্বর অপরাধের বিচার হয়েছিল, আজ আবার সেই কক্ষেই পথের দাবি আহুত হয়েছে। সেদিনের সেই অবরুদ্ধ গৃহতলে যে দুর্জয়, ক্রোধ ও নির্মম প্রতিহিংসার অগ্নি দাউ দাউ করে জ্বলেছিল, আজ তার স্ফুলিঙ্গ মাত্র নেই।
সে বাদী নেই, প্রতিবাদী নেই, কারোর বিরুদ্ধে কারো নালিশ নেই। আজ শঙ্কা ও নৈরাশ্যের দুঃসহ বেদনায় সমস্ত সভা নিষ্প্রভ, বিষণ্ণ, ম্রিয়মান। ভারতীর চোখের কোণে অশ্রুবিন্দু। সুমিত্রা অধোমুখে নীরব, স্থির। তলোয়ারকর ধরা পড়েছে। রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহে সে জেলের হাসপাতালে। আজও তার ভালো করে জ্ঞান হয়নি। তার স্ত্রী শিশুকন্যা নিয়ে পথে পথে ঘুরে অনেক দুঃখে কাল সন্ধ্যায় কি একজন মারাঠি ব্রাহ্মণের গৃহে আশ্রয় পেয়েছে। সুমিত্রা সন্ধান নিয়ে তার পিতৃগৃহে আজ তার করেছে, কিন্তু এখনো জবাব আসেনি। তলোয়ারকর বাবুর কি হবে দাদা? হাসপাতাল থেকে যদিও বা বেঁচে ওঠে, জেল খাটবে। না বাঁচতেও তো পারেন। অসম্ভব নয়। তারপরে সুদীর্ঘ কারাবাস। তার স্ত্রী, তার ছোট্ট মেয়ে, তাদের কি হবে? হয়তো দেশ থেকে তার বাপ এসে নিয়ে যাবেন। হয়তো। ধরুন যদি কেউ না আসেন, যদি কেউ না থাকে। কিছুই বিচিত্র নয়। সেক্ষেত্রে মানুষ অকস্মাৎ মারা গেলে তার নিরুপায় বিধবার যে দশা হয়, এদেরও তাই হবে। আমি গৃহী নই, আমাদের ধন সম্পদ নেই। বিদেশির আইনে নিজের জন্মভূমিতেও আমাদের মাথা রাখার ঠাঁই নেই। বন্য পশুর মতো আমরা বনে জঙ্গলে লুকিয়ে বেড়াই। সংসারের দুঃখমোচন করার তো আমাদের শক্তি নেই ভারতী। তোমাদের নেই, কিন্তু যাদের এসব আছে, আমাদের এই দেশের লোকে কি এদের দুঃখ দূর করে দিতে পারে না? কিন্তু করবে কেন? তারা তো এ কাজ করতে আমাদের বলে না, বরঞ্চ আমরা তাদের স্বস্তির বাধা, আরামের অন্তরায়। আমাদের তারা সোনার চোখে মোটেই দেখে না। ইংরেজ যখন দম্ভ ভরে প্রচার করে ভারতবর্ষীয়রা স্বাধীনতা চায় না, পরাধীনতাই কামনা করে, তখন তো তারা নেহাত মিথ্যে বলে না। আর যুগ যুগান্তরের অন্ধকারের মধ্যে বসে দু চোখের দৃষ্টি যাদের বন্ধ হয়ে গেছে, তাদের বিরুদ্ধেই বা হাহুতাশ করার কি আছে ভারতী? বিদেশি রাজার জেলের মধ্যে যদি আজ তলোয়ারকারকে মরতেই হয়, পরলোকে দাঁড়িয়ে স্ত্রী কন্যাকে পথে পথে ভিক্ষে করতে দেখে চোখ দিয়ে তার জল গড়িয়ে পড়বে, কিন্তু নিশ্চয়ই যেন দেশের লোকের বিরুদ্ধে সে ভগবানের কাছে কখনো একটাও নালিশ জানাবে না। এই তো সত্য, এই তো বিপ্লবীর চরম শিক্ষা। কান্না কার তরে, নালিশ কার কাছে? দাদার যদি ফাঁসি হয়েছে শোনো, যেন বিদেশিদের হুকুমে সে ফাঁসি তার দেশের লোকই তার গলায় বেঁধে দিয়েছে। এই তো তোমাদের পরিণাম। এ কি তুচ্ছ পরিণাম ভারতী? জানি দেশের লোক এর দাম বুঝবে না, হয়তো উপহাসও করবে, কিন্তু যাকে এই ঋণ একদিন কড়াই গণ্ডায় শোধ দিতে হবে, হাসি তার মুখে কিন্তু সহজে জোগাবে না। তোমার প্রতিভার কাছে পরাস্ত মানবে না এমন সমস্যা পৃথিবীতে নেই। জোরের বিরুদ্ধে জোর, হিংসার বদলে হিংসা, অত্যাচারের পরিবর্তে অত্যাচার, এ তো বর্বরতার দিন থেকেই চলে আসছে। এর চেয়ে মহৎ কিছু কি বলা যায় না? কে বলবে? তুমি। ওইটি আমাকে মাফ করতে হবে ভাই। সাহেবের বুটের তলায় চিত হয়ে শুয়ে শান্তির বাণী আমার মুখ দিয়ে বেরোবে না। হয়তো আটকাবে, বরঞ্চ ভার তুমি শশীকে দাও, তোমার খাতিরে ও পারবে। তুমি ঠাট্টা করলে বটে, কিন্তু যাদের পরে তোমার এত বিদ্বেষ, সেই ইংরেজ মিশনারিদেরই অনেককে বলতে দেখেছি তারা সত্যই আনন্দ লাভ করেন। অত্যন্ত স্বাভাবিক ভারতী। সুন্দরবনের মধ্যে নিরস্ত্র দাঁড়িয়ে শান্তির বাণী প্রচার করলে বাঘ ভাল্লুকের খুশি হবারই কথা। তাঁরা সব সাধু ব্যক্তি। আজ ভারতের যত দুর্ভাগ্যই আসুক, চিরদিন তো এমন ছিল না। একদিন ভারতবাসী সভ্যতার উচ্চ শিখরে আরোহণ করেছিল। সেদিন হিংসা বিদ্বেষ নয়, ধর্ম এবং শান্তিমন্ত্র এই ভারতবর্ষ থেকে দিকে দিকে প্রচারিত হয়েছিল। আমার বিশ্বাস সেই দিন আবার আমাদের ফিরে আসবে। দেখো, তোমরা ভারতের কোন যুগের সভ্যতার ইঙ্গিত করছো আমি জানি না, কিন্তু সভ্যতার একটা সীমা আছে। ধর্ম, অহিংসা এবং শান্তির নেশায় তাকে অতিক্রম করতে গেলে মরণ আসে। কোনো দেবতাই তাকে রক্ষা করতে পারে না। ভারতবর্ষ হুনদের কাছে কবে পরাজয় স্বীকার করেছিল জানো? যখন তারা ভারতবাসী শিশুদের মশালের মতো করে জ্বালাতে আরম্ভ করেছিল, নারীর পিঠে চামড়া দিয়ে লড়াইয়ের বাজনা তৈরি করতে শুরু করেছিল। সে অভাবনীয় নৃশংসতার জবাব ভারতবাসী দিতে শেখেনি। তার ফল কি হলো? দেশ গেল, রাজ্য গেল, দেব মন্দির ধ্বংস হলো, বিধ্বস্ত হলো।
সে অক্ষমতার শাস্তি আজও আমাদের ফুরোয়নি। উদ্দেশ্য সিদ্ধির প্রয়োজনে যে কোনো উপায়, যে কোনো পথ এদের কাছে সুপবিত্র, আর নীতির বাধা, ধর্মের নিষেধ শুধু পদদলিত নির্বাসিত আমারই বেলায়, তাই না? আমাদের সবার কাজ আরম্ভ হওয়ার আর কত বিলম্ব? কোনো বিলম্ব নেই আয়ার। সুমিত্রা, তোমার তাহলে জাভায় ফিরে যাওয়াই স্থির? হ্যাঁ। কবে? বোধহয় এই বুধবারে। গত শনিবারে পারিনি। তাহলে পথের দাবির সংস্পর্শ তুমি ত্যাগ করলে? হ্যাঁ। এই টেলিগ্রামগুলো একবার পড়ে দেখো। হীরা সিং কাল রাতে দিয়ে গেছে। কোডের সমস্ত কথা আমার মনে নেই। আমাদের সাংহাইয়ের জামেকা ক্লাব থেকে ক্রুগার তার পাঠিয়েছে। এছাড়া আর কিছুই বুঝতে পারলাম না। ক্রুগার ওয়্যার করেছে ক্যান্টন থেকে। সাংহাইয়ের জামেকা ক্লাব ভোর রাত্রে পুলিশ ঘেরাও করে। 3 জন পুলিশ আর আমাদের বিনোদ মারা গেছে। 2 ভাই মহাতাপ এবং সূর্য সিং একসঙ্গে ধরা পড়েছে। অযোধ্যা হংকংয়ে, দুর্গা সুরেশ পেনাঙে। সিঙ্গাপুরের জামেকা ক্লাবের জন্য পুলিশ সমস্ত শহর তোলপাড় করে বেড়াচ্ছে। মোট সুসংবাদটা এই, ওরা 2 ভাই যে রেজিমেন্ট ছেড়ে কবে এবং কেন সাংহাইয়ে এলো জানি নে। সুমিত্রা, ব্রজেন্দ্র সত্যি সত্যি কোথায় আছে জানো কি? না। সে কাজ করতে পারে আমার বিশ্বাস হয় না। ব্রজেন্দ্র জানে আপনি হাঁটা পথে বর্মা থেকে বেরিয়ে গেছেন। নাও ফিনিশড। আমি আগেই জানতাম কিছুই হবে না, শুধু ওয়ার্স্ট লাক। উই মাস্ট স্টপ। এত বড় পৃথিবী জোড়া শক্তিমান রাজশক্তির বিরুদ্ধে বিপ্লবের চেষ্টা করা শুধু নিষ্ফল নয়, পাগলামি। আমি তো বরাবরই বলে এসেছি ডাক্তার, শেষ পর্যন্ত কেউ থাকবে না। ট্রু। তুমি কবে যেন যাবে বললে? বুধবারে না? হ্যাঁ। আজকের মতো আমাদের সভা শেষ হলো। দাদা, আমাকে না বলে কোথাও চলে যাবে না বলো? ডাক্তার মুখে কিছুই বললেন না, শুধু তার বজ্র কঠিন মুঠার মধ্যে যে ক্ষুদ্র কোমল হাতখানি ধরা ছিল তাতে একটুখানি চাপ দিয়ে বেরিয়ে গেলেন। পরদিন প্রভাত থেকেই আকাশে ধীরে ধীরে মেঘ জমা হচ্ছিল। রাত্রে ফোঁটা কয়েক জলও পড়েছিল, কিন্তু আজ মধ্যাহ্নকাল থেকে বৃষ্টি ও বাতাস চেপে এলো। কাল ভারতী সুমিত্রাকে যেতে দেয়নি। কথা ছিল আজ খাওয়া দাওয়ার পরে সে বিদায় নিয়ে বাসায় যাবে, কিন্তু এমন দুর্যোগ শুরু হলো যে বাইরে পা বাড়ানো শক্ত। সুমিত্রা আপাদ মস্তক চাপা দিয়ে আরাম কেদারায় শুয়ে, শশী ঘাটের উপরে উবু হয়ে বসে। অনতি দূরে একধারে স্টোভের উপরে মুগের ডালের খিচুড়ি টকবক করে ফুটছে। সংসারে আর রুচি নেই, এখন সন্ন্যাসী আমার একমাত্র শ্রেয়। এমন অভিসন্ধি ভালো নয়, কারণ সন্ন্যাসের মধ্যে আর মজা নেই অপূর্ববাবু। বরঞ্চ বরিশাল কলেজে প্রফেসরের আবেদন যদি মঞ্জুর হয় তাহলে আপনার তা গ্রহণ করাই কর্তব্য। জীবনে মজা করে বেড়ানো ছাড়া কি মানুষের আর বড় উদ্দেশ্য থাকতে পারে না শশীবাবু? পৃথিবীতে সকলের চোখের দৃষ্টি এক নয়। মোর মনের অবস্থা এখন ভালো নয়। আমার মনে ছিল না ভারতী। আমি আর কলকাতায় যাব না ভারতী। যেমন করে পারি মাতৃশ্রাদ্ধ এখানেই সম্পন্ন করব। নিচের দরজা খুলে কে যেন ঢুকলো। ভারতী, আরে এই যে দাদা। আরে দাঁড়াও দাঁড়াও, আগে বোঁচ কাটা নামাই। গুড ইভিনিং। গুড ইভিনিং, গুড ইভিনিং। এই দেখো দাদা, তোমার জন্য খিচুড়ি রাখছি। ওভারকোটটা আগে খোলো। ইস, জুতো ফুতো সব ভিজে গেছে। দাঁড়াও দাঁড়াও, আগে আমি খুলে দিচ্ছি। বসো, আমি জুতোটা খুলে দিই। ভালো কথা, ঠাকুর মশাইয়ের হোটেলে আজ মাংস রান্না হয়েছে, আমি খবর পেয়েছি। আনবো দাদা? ছুটে গিয়ে এক বাটি আনবো, খাবে? সত্যি বলো। আরে এই মেয়েটা তো একেবারে পাগল করে ফেললে আজকে। যা ভেবেছি ঠিক তাই, ঠিক যেন নিয়ে উঠেছো, এমন ভিজে গেছো। দাঁড়াও আমি তোয়ালে নিয়ে আসি। আপনাকে যেন ভারতী 2-10 বছর পরে দেখতে পেয়েছেন। তার চেয়েও বেশি। দাও দাও দাও, তোয়ালেটা দাও। ওর আদরের জ্বালায় আমার প্রাণটাই তো বেরিয়ে যাবে এবার। তবে থাকো বসে। আচ্ছা, এই ঝড় জলের মধ্যে সহচরটিকে সঙ্গে এনেছো কেন বলো তো? কোথাও চলে যাচ্ছ না তো? মিথ্যে বলে ঠকাতে পারবে না বলে রাখছি দাদা। যাব না তো কি রামদাসের মতো ধরা পড়বো নাকি? ঠিক তাই। ঠিক তাই। আপনি কি জানেন শশীবাবু যে মতামত দিচ্ছেন? ঝগড়া করলে কিন্তু খিচুড়ি নষ্ট হবে। আচ্ছা অপূর্ববাবু, কালকের জাহাজে না গেলে তো আপনি সময় মতো পৌঁছতে পারবেন না। মায়ের শ্রাদ্ধ আমি এখানেই করব ডাক্তার। এখানে? হেতু? অপূর্ববাবু সন্ন্যাস নেবেন। সন্ন্যাস? কিন্তু কেন? সংসারে যা রুচি নেই, জীবন বিস্বাদ হয়ে গেছে।
এছাড়া তার আর কি পথ আছে ডাক্তার? এসব বড় বড় আধ্যাত্মিক ব্যাপার অপূর্ববাবু, এর মধ্যে অনধিকার চর্চা করতে আমাকে আর প্রলুব্ধ করবেন না। তার চেয়ে বরং আপনি শশীর মত নিন। ও সব জানে শোনে। স্কুলে ফেল করে বছরখানেক ও একবার এক সাধু বাবার চেলাগিরি করেছিল। 1.5 বছরের ওপর, প্রায় 2 বছর। মায়ের মৃত্যুর জন্য আমার নিজেকেই যেন অপরাধী মনে হয় ডাক্তার। সংসারে আমার প্রয়োজন নেই, এ আমার কাছে তিক্ত হয়ে এসেছে। মানুষের এই দিকটা কখনো আমার ভেবে দেখার আবশ্যক হয়নি অপূর্ববাবু, কিন্তু সহজ বুদ্ধিতে মনে হয় এ হয়তো ভুল হবে। তিক্ততার মধ্য দিয়ে সংসার ছেড়ে শুধু হতভাগ্য লক্ষ্মী ছাড়া জীবনই যাপন করা চলে, বৈরাগ্য সাধন হয় না। সংসারে দাদা যদি... সংসারে অপূর্বর দাদা বিনোদবাবুই কি শুধু আছেন? ভারতীর দাদা সব্যসাচী কি নেই? সে গৃহে যদি স্থান আপনার নাও থাকে, কলকাতার সেই ছোট্ট বাড়িটুকুই কি বামনের বিশ্বব্যাপী পদতলের ন্যায় পৃথিবীতে কোথাও আর কোনো ঠাঁই রাখেনি আপনার? অপূর্ববাবু, হৃদয় আবেগ দুর্মূল্য বস্তু, কিন্তু চৈতন্যকে আচ্ছন্ন করতে দিলে মানুষের এত বড় শত্রু আর কিচ্ছু নেই। কিন্তু ধর্ম সাধনা বা আত্মার মুক্তি কামনায় আমি সংসার ত্যাগ করতে চাইনি ডাক্তার। যদি করি, পরার্থেই করব। আমাকে আপনাদের বিশ্বাস করা কঠিন, না করলেও দোষ দেবার নেই। কিন্তু একদিন যে অপূর্বকে আপনারা জানতেন, মায়ের মৃত্যুর পরে সে অপূর্ব আমি আর নেই। তোমার এই কথাটা যেন সত্য হয় অপূর্ব। এখন থেকে আমি দেশের কাজে, দশের কাজে, দিন দরিদ্রের কাজেই আত্মনিয়োগ করব। কলকাতায় আমার বাড়ি, শহরেই আমি মানুষ, কিন্তু শহরের সঙ্গে আর আমার কোনো সম্বন্ধ রইল না। এখন থেকে পল্লী সেবাই হবে আমার একমাত্র ব্রত। একদিন কৃষি প্রধান ভারতের পল্লীই ছিল প্রাণ, পল্লীই ছিল তার অস্থি মজ্জা শোণিত। আজ সে ধ্বংসমুখ। ভদ্র জাতি তাদের ত্যাগ করে শহরে এসেছে, সেখান থেকে তাদের অহর্নিশ শাসন করে এবং শোষণ করে। এছাড়া আর কোনো সম্বন্ধ বন্ধন তারা রাখেনি। না রাখুক, কিন্তু চিরদিন যারা এদের মুখের অন্ন এবং পরনের বস্ত্র জুগিয়ে দেয়, সেই কৃষককুল আজ নিরন্ন, নিরক্ষর এবং নিরুপায় হয়ে মৃত্যুপথে দ্রুত বেগে চলেছে। এখন থেকে আমি তাদের কল্যাণে আত্মনিয়োগ করব, এবং ভারতীয় আমাকে প্রাণপণে সাহায্য করবেন প্রতিশ্রুত হয়েছে। গ্রামে গ্রামে পাঠশালা খুলে, আবশ্যক হলে কুটিরে কুটিরে গিয়ে তাদের ছেলে মেয়েদের শিক্ষিত করার ভার উনি নেবেন। আমার সন্ন্যাস দেশের জন্য, নিজের জন্য নয় ডাক্তার। এটা সাধু প্রস্তাব। আর একদিক দিয়ে ধরলে হে তো তোমারই কাজ। এই কৃষি প্রধান দেশে কৃষক বড় হয়ে না উঠলে তো কোনো কিছুই হবে না। আমি তো প্রতিবাদ করিনি ভারতী, কিন্তু তোমার উৎসাহ তো নেই দাদা। দেখো, দরিদ্র কৃষকের ভালো করতে চাও, তোমাদের আমি আশীর্বাদ করি, কিন্তু আমার কাজে সাহায্য করছো মনে করার প্রয়োজন নেই। চাষারা রাজা হোক, তাদের ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক, কিন্তু সাহায্য আমি তাদের থেকে আশা করি নে। কারো ভালো করতে হবে বলে আর কারো গায়ে কালি ছড়াতে হবে, তার কোনো মানে নেই অপূর্ববাবু। এদের দুঃখ দৈন্যের মূলে শিক্ষিত ভদ্রজাতি নয়। সেই মূল বের করতে হলে তোমাকে আর এক দিক খুঁড়ে দেখতে হবে। কিন্তু এই কি সকলে আজ বলে না? বলুক না, কিন্তু যা ভুল তা 33 কোটি লোকে মিলে বললেও ভুল। বরঞ্চ এই শিক্ষিত ভদ্রজাতির চেয়ে লাঞ্ছিত, অবমানিত, দুর্দশাগ্রস্ত সমাজ বাংলাদেশে আর নেই। তার উপরে আবার মিথ্যের কলঙ্কের বোঝা চাপিয়ে তাদের ভরাডুবি কেন তুমি করাতে চাও বলো? পরদেশের সকল যুক্তি এবং সকল সমস্যাই কি নিজেদের দেশে খাটে ভেবেছ? বাইরের অনাচার যখন পলে পলে সর্বনাশ নিয়ে আসছে, তখন আবার অন্তর্বিদ্রোহ সৃষ্টি করতে চাও কিসের জন্য? অসন্তোষে দেশ ভরে গেল, স্নেহের বাঁধন, শ্রদ্ধার বাঁধন চূর্ণ হয়ে এলো কিসের জন্য জানো? তোমাদের 2-10 জনের দোষে, শিক্ষিতের বিরুদ্ধে শিক্ষিতের অভিযানে। শশী, একদিন তোমাকে আমি এ কাজ করতে নিষেধ করেছিলাম, মনে আছে? নিজেদের বিপক্ষে নিজেদের দুর্নাম ঘোষণার মধ্যে একটা নিরপেক্ষ স্পষ্টবাদিতার দম্ভ আছে, এক প্রকার সস্তার খ্যাতিও মুখে মুখে প্রচারিত হয়, কিন্তু এ শুধু ভুল নয়, এ মিথ্যে। মঙ্গল তাদের তোমরা করোগে, কিন্তু অপরের কলঙ্ক রটনা করে নয়, একের প্রতিকূলে অপরকে উত্তেজিত করে নয়, বিশ্বের কাছে তাদের হাস্যাস্পদ করে নয়,
সুদূর ভবিষ্যতে হয়তো সে একদিন এসে পৌঁছবে, কিন্তু আজও তার বিলম্ব আছে। কিছু মনে করো না, কিন্তু বরাবরই আমি দেখে এসেছি পল্লীর প্রতি তোমার সহানুভূতি কম। তোমার দৃষ্টি শুধু শহরের ওপরে। কৃষকদের প্রতি তুমি সদয় নও। তোমার দুচোখ আছে কেবল কারখানার কুলি মজুর কারিগরদের দিকে। এ কথা মিথ্যে নয়, তোমাদের তো কতবারই বলেছি, পথের দাবি চাষা হিতকারিণী প্রতিষ্ঠান নয়, এ আমার স্বাধীনতা অর্জনের অস্ত্র। শ্রমিক এবং কৃষক এক জিনিস নয় ভারতী। তাই আমাকে তুমি কুলি মজুর কারিগরের মাঝখানে পাবে, কারখানার ব্যারাকে পাবে, কিন্তু পাড়াগাঁয়ের চাষার কুটিরে পাবে না। তবে কথায় কথায় শ্রেষ্ঠ কর্তব্যটি যেন ভুলে যেও না। দেশোদ্ধারে দুদিন দেরি হলেও সইবে, কিন্তু খিচুড়িটা পুড়ে গেলে এ রাত্রে আর সইবে না। ভয় নেই, বাদল রাতের খিচুড়ি ভোগ তোমার মারা যাবে না। আর কত দেরি? মিনিট 15 করি, কিন্তু তারা কিসের বলো তো? তারা আছে বটে। আসলে আজ তোমাদের কাছে আমি বিদায় নিতে এলাম ভারতী। বাপরে বাপ, পৃথিবী বোধহয় ওলট পালট হয়ে যাবে। বিদায় নেবারই সময় বটে। যথাসময়ে আহার্য প্রস্তুত হলো, ভোজন পর্ব আরম্ভ হলো। না, সে হবে না ভারতী। পরিবেশনের অছিলায় তুমি বাকি থাকলে চলবে না। আজ আমরা সকলে একসঙ্গে খেতে বসবো। তাই হবে দাদা, 4 জনে আমরা গোল হয়ে খেতে বসবো। গোল হয়ে খেতে পারি, কিন্তু বুভুক্ষ অপূর্ববাবু যেন আবার নজর টজর দিয়ে আমাদের হজমের গোল না বাঁধান, সেইটা ওকে বলো। ভয় নেই, আমি ফলমূলেই সন্তুষ্ট। দিন 2 পূর্বে খবরের কাগজে একটা সুসংবাদ পড়েছিলাম ডাক্তার। যদি সত্য হয় আপনার বিপ্লবের প্রয়াস একেবারে নিরর্থক হয়ে যাবে। ভারত গভর্নমেন্ট তাদের শাসনযন্ত্রের আমূল সংস্কার করতে প্রতিশ্রুতি দিয়েছেন। মিছে কথা, ছল। ছলনা নাও তো হতে পারে শশীবাবু। অসম্ভব। অনেকেই এই সন্দেহ করেন। সন্দেহ তাদের মিথ্যে। ভগবান কি নেই নাকি? শাসন পদ্ধতির পরিবর্তন, অত্যাচার অনাচারের সংস্কার, এসব যদি সত্যই হয়, তোমার বিপ্লবের আয়োজন, বিদ্রোহের সৃষ্টি, তখন তো একেবারেই অর্থহীন হয়ে যাবে। নিঃসন্দেহে। তখন এই ভয়ঙ্কর মূর্তি ছেড়ে আবার শান্ত মূর্তি নেবে। এখন বাজে বেশি দেরি নেই আর। ভারতী, এ আমার ভয়ঙ্কর না শান্ত মূর্তি আমি নিজেই জানি নে। শুধু জানি এ জীবনে এরূপ আমার আর পরিবর্তন হবার নয়। আর তোমার নমস্য নেতাদের ভয় নেই, আজ তাদের নিয়ে আমোদ করার সময়ও আমার খুব একটা নেই এই অবস্থাতে। বিদেশি শাসনের সংস্কার যে কী, প্রাণপণ আন্দোলনের ফলে তাঁরা যে কি চান, তার কতটুকু আসল, কতটুকু মেকি বা কি পেলে শশীর ধাপ্পাবাজি হয় না এবং নমস্যগণের কান্না থামে, আর আমি কিছুই জানি নে। বিদেশি গভর্নমেন্টের বিরুদ্ধে চোখ রাঙিয়ে যখন তাঁরা চরম বাণী প্রচার করে বলেন আমরা আর ঘুমিয়ে নেই, আমরা জেগেছি, আমাদের আত্মসম্মানে ভয়ানক আঘাত লেগেছে, হয় আমাদের কথা শোনো, নইলে বন্দে মাতরমের দিব্যি করে বলছি তোমাদের অধীনে আমরা স্বাধীন হবই হব, দেখি কার সাধ্য বাধা দেয়। হে যে কি প্রার্থনা এবং কি এর স্বরূপ, সে আমার বুদ্ধির অতীত। শুধু জানি তাঁদের এই চাওয়া এবং পাওয়ার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। সংস্কার মানে মেরামত, উচ্ছেদ নয়। গুরুভারে যে অপরাধ আজ মানুষের অসহ্য হয়ে উঠেছে তাকেই সুসহ্য করা, যে যন্ত্র বিকল হয়ে এসেছে মেরামত করে তাকেই সুপ্রতিষ্ঠিত করার যে কৌশল, বোধহয় তারই নাম শাসন সংস্কার। একটা দিনের জন্য এই ফাঁকি আমি চাইনি, একটা দিনের জন্য বলিনি কারাগারের পরিসর আমার আরেকটুখানি বাড়িয়ে দিয়ে আমাকে ধন্য করো। ভারতী, আমার কামনায়, আমার তপস্যায় আত্মবঞ্চনার অবসর নেই। এই তপস্যা সাঙ্গ হবার শুধুমাত্র 2টি পথ খোলা আছে, এক মৃত্যু, দ্বিতীয় ভারতের স্বাধীনতা। কিন্তু একাকী কি করবে দাদা? একে একে সবাই যে তোমাকে ছেড়ে দূরে সরে গেল। যাবেই তো, আমার দেবতা যে ফাঁকি সইতে পারেন না। সংসারে সবাই ফাঁকি দেয় না, হৃদয় পাথর না হয়ে গেলে তা টের পেতে। আহার শেষ হলে ডাক্তার হাত মুখ ধুয়ে চেয়ারে এসে বসলেন। কেউই লক্ষ্য করল না যে তার চোখের দৃষ্টি কিসের উৎকণ্ঠিত প্রতীক্ষায় ধীরে ধীরে বিক্ষুব্ধ হয়ে উঠেছে, এবং একটা কান যে বহুক্ষণ থেকেই সদর দরজায় সজাগ হয়েছিল তা কেউই জানত না। পথের ধারে কি একটা শব্দ হলো, তার কেউ গ্রাহ্য করল না, কিন্তু ডাক্তার সচকিত হয়ে উঠে দাঁড়ালো। নিচে অপূর্ববাবুর চাকর আছে না?
জেগে আছে নাকি? ওহে হনুমন্ত, ও দৌড়টা একবার খুলে দাও। কাকে দাদা? কে এসেছে? হীরা সিং। তার আসার পথ চেয়েই বসে আছি আমি। এই দুর্যোগে তোমার একার কাব্যের জ্বালাতেই আমরা সন্ত্রস্ত হয়ে আছি, আবার ভগ্নদূত কিসের জন্যে? ভগ্নদূত তুচ্ছ নয় ভারতী, সে না হলে অত বড় মেঘনাদ বধ কাব্য রচনাই হতো না। দেখি ইনি কোন কাব্য রচনা করেন। রেডি সাব, থ্যাংক ইউ ভেরি মাচ। তা কখন? নাও। ক্ষতি এবং অনিষ্ট যে কতদূর কি হয়েছে তা দূর থেকে নিরূপণ করা শক্ত, সম্ভবত যথেষ্ট হয়েছে। কিন্তু যতই হোক, দুটো কাজ আমাকে করতেই হবে। জ্যামেকা ক্লাবের যে অংশটা সিঙ্গাপুরে আছে তাকে বাঁচাতেই হবে, এবং যেখানে হোক এবং যেমন করেই হোক ব্রজেন্দ্রকে খুঁজে বের করতে হবে। নদীর দক্ষিণে সিরিয়ামের সন্নিকটে একখানা চীনা জাহাজ মাল বোঝাই করে দেশ ছেড়ে চলেছে। কাল সকাল সকাল তা ছাড়বে। ওতেই কোনো মতে একটা স্থান পাওয়া গেছে। সেই সংবাদই হীরা সিং এইমাত্র দিল। শুনে সুমিত্রার মুখ ফ্যাকাশে হয়ে গেল। খুব সম্ভবত ব্রজেন্দ্র এখন সিঙ্গাপুরে, এবং যে ব্যক্তি তার সন্ধানে চলল তার দৃষ্টি থেকে স্বর্গে মর্তে কোথাও তার পরিত্রাণ নেই। তখন বিশ্বাসঘাতকতার শেষ বিচারের সময় আসবে। সুমিত্রাও জানে ব্রজেন্দ্র তার কিছুই নয়। অপরাধ যদি সে করেই থাকে, শাস্তি তার হোক। কিন্তু যে কারণে সুমিত্রা অকস্মাৎ এমন হয়ে গেল তা ব্রজেন্দ্রের দণ্ডের কথা স্মরণ করে নয়, তা এই যে ব্রজেন্দ্র পতঙ্গ নয়, সে আত্মরক্ষা করতে জানে। শুধু তার পকেটে সুগুপ্ত পিস্তল নয়, তার মতো ধূর্ত, কৌশলী ও একান্ত সতর্ক ব্যক্তি সংসারে বিরল। তার মস্ত ভুল এই হয়েছে যে ডাক্তার হাঁটা পথে বর্মা ত্যাগ করে গেছেন, এই কথা সে যাবার পূর্বে নিশ্চয়ই বিশ্বাস করে গেছে। এখন কোনো মতে যদি সে ডাক্তারের খোঁজ পায়, তো বধ করার যত কিছু অস্ত্র তার তুনে আছে প্রয়োগ করতে মুহূর্তের দ্বিধাও করবে না। বস্তুত জীবন মরণ সমস্যায় অপরের বলারই বা কি আছে? কিছুই নেই। শুধু হীরা সিংয়ের শান্ত মৃদু দুটি শব্দ নাও এবং রেডি, তাদের সকলের কানের মধ্যেই সহস্র গুণ ভীষণ হয়ে সহস্র দিক দিয়ে আঘাত প্রতিঘাত করে ফিরতে লাগলো। সব যেন ফাঁকা হয়ে যাচ্ছে ডাক্তার। হাসুন আর যাই করুন, সত্যি কথা, আপনার কাছে নেই মনে হলে সমস্ত যেন ব্ল্যাঙ্ক, ফাঁকা, ঝাপসা হয়ে আসে। কিন্তু আপনার প্রত্যেকটি হুকুম আমি মেনে চলব। যথা মদ খাবো না, পলিটিক্সে মিশবো না, ভারতীর কাছে থাকবো এবং কবিতা লিখব। চাষারে কবিতা লিখবে না কবি? না, তাদের কাব্য তারা লিখতে পারে, লিখুক, আমি লিখছি না। আপনার সে কথা আমি অনেক ভেবে দেখেছি। যাই হও, কিন্তু এইটাই শেষ কথা নয়। মানবের গতি এখানেই নিশ্চল হয়ে থাকবে না। কৃষকের দিনও একদিন আসবে যখন তাদের হাতেই জাতির সকল কল্যাণ অকল্যাণের ভার সমর্পণ করতে হবে। অপূর্ববাবু, আমি তোমাকে চিনতে পেরেছিলাম, চিনতে পারেননি সুমিত্রা। ভারতী, জীবনযাত্রার মাঝখানে যদি এমনি কোনো আঘাত পাও, পরলোকগত এই দাদাটির কথা তখন যেন ভুলে যেও না। কিন্তু এইবার আমি উঠি, বুঝলে? ঘাটে আবার আমার নৌকো বাঁধা আছে। ভাঁটার মুখে অনেকখানি দাঁড় না টানলে আর ভোর রাত্রে জাহাজটা আমি ধরতে পারবো না। এই ভয়ঙ্কর নদীতে, এই ভীষণ ঝড়ের রাত্রে সত্যি কি তুমি সিঙ্গাপুরে নামবে নাকি? এই কাজ কখনো করো না ডাক্তার। সেখানকার পুলিশে তোমাকে ভালো করেই চেনে। এবার তাদের হাত থেকে তুমি কিছুতেই... তারা কি এখানেই আমাকে চেনে না সুমিত্রা? কেবল একটি বার ডাক্তার, শুধু একটি বারের মতো আমার উপর নির্ভর করে দেখো, তোমাকে আমি সুরবায়ায় নিয়ে যেতে পারি কিনা। তারপর টাকায় কি না হয়? টাকায় অনেক কাজ হয় সুমিত্রা, তার অপচয় করতে নেই। তোমাকে অনেক ধন্যবাদ ভারতী। তোমার কল্যাণে জুতোটা বেশ খানিকটা শুকিয়ে গেছে। দেশের আয়োজন যার নিষ্ফল হয়ে যায় বিদেশের আয়োজনে, তার কি হয় দাদা? যারা অন্তরঙ্গ শহীদ, একে একে সবাই ছেড়ে গেল। এখন যে তুমি একেবারে নিঃসঙ্গ, একেবারে একা দাদা। ঠিক তাই, কিন্তু একাই যে আরম্ভ করেছিলাম ভারতী। আর বিদেশ বলছো, কিন্তু ভগবান এইটুকু দয়া করেছেন, মানুষের মর্জি মতো ছোট বড় প্রাচীরের বেড়া তুলে তার পৃথিবীকে আর সহস্র কারাকক্ষে পৃথক করে রাখার তিনি জোর রাখেননি।
উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে যত দূর দৃষ্টি যায়, বিধাতার রাজপথ একেবারে উন্মুক্ত হয়ে গেছে। একে রুদ্ধ করে রাখার চক্রান্ত মানুষের হাতের নাগাল পেরিয়ে গেছে। এখন এক প্রান্তে রোগনুৎপাত, অপর প্রান্তে স্ফুলিঙ্গ উড়িয়ে আনবে ভারতী। সে তাণ্ডব দেশ বিদেশের গণ্ডি মানবে না। সর্দারজি। জি ডক্টর সাহেব, রেডি। তাহলে এখন আসি। একদিন যে আমি প্রাণ পেয়েছিলাম এ কথা চিরদিন মনে রাখবো ডাক্তার। তুচ্ছ পাওয়ার ব্যাপারটা কি কেবল বড় করে দেখলে অপূর্ব বাবু? যে দিলে তাকে মনে রাখলে না? মনে এই জীবনে ভুলবো না। এই ঋণ মরণ পর্যন্ত। তাই যেন হয়। প্রার্থনা করি সত্যিকারের দেবতাকে যেন একদিন তুমি চিনতে পারো অপূর্ব বাবু। সেদিন সব্যসাচীর ঋণ সম্পূর্ণভাবে পরিশোধ। এই ভয়ানক দুর্যোগে বাড়ির বাইরে এসে এদের গতিবিধি লক্ষ্য করার মতো উন্মাদ বোধ হয় পুলিশের মধ্যে কেউ ছিল না। তথাপি রাজপথ এড়িয়ে উভয়ে মাঠের দক্ষিণ প্রান্ত ঘুরে ধীরে ধীরে চলেছে। মাঝে মাঝে ঝোপঝাড় ও কাঁটা গাছের বেড়া। এই সূচিবিদ্ধ আঁধারে পিচ্ছিল পথহীন পথে বিপুল বোঝার ভারে একজন আনত দেহে সাবধানে অগ্রসর হয়েছে এবং অপরে বিরাট পাগড়ির নিচে প্রচণ্ড বাড়িপাত থেকে যথাসম্ভব নিজের মাথাটাকে বাঁচিয়ে তার অনুসরণ করছে। নিমিষমাত্র পরেই সমস্ত বিলুপ্ত করে দিয়ে রইল শুধু নিবিড় অন্ধকার। সঙ্গে সঙ্গে অপূর্বও তার দুই হাত কপালে ঠেকিয়ে তারই উদ্দেশ্যে নিঃশব্দে নমস্কার করল। তার মনের ভেতর থেকে যেন একটা ভার নেমে গেল। এতক্ষণ আপনি শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের দাবি, অন্তিম পর্ব, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। অপূর্বর চরিত্রে প্রদীপ্ত, ভারতীর ভূমিকায় শ্রোতা, ঠাকুরের চরিত্রে দীপক, সুমিত্রার ভূমিকায় মধুশ্রী, রামদাস এবং দারোয়ানের চরিত্রে স্নেহাদ্রি, নবতারার ভূমিকায় অপরাজিতা, নিমাই দারোগার চরিত্রে সুব্রত, শশীর ভূমিকায় শঙ্কর, ব্রজেন্দ্রর চরিত্রে শুভদীপ, রোজেন সাহেবের ভূমিকায় দীপঙ্কর, জগদীশ, মনোহর এবং অন্যান্য চরিত্রে সৌরভ, মানিক ও অন্যান্য ভূমিকায় মলয়, ঝি এবং সুশীলার চরিত্রে মধুরা, রামুর ভূমিকায় চিন্ময়, গল্প পাঠে ব্রতদীপ এবং সব্যসাচীর চরিত্রে সায়ন। নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।